ট্রানজিশনের কাজই হলো এক অবস্থা থেকে আরেক অবস্থায়, তাই তো? এটার কাজই হলো এক অবস্থা থেকে আরেক অবস্থা। যেমন আমি যখন মাউস নিচ্ছি এটা পরিবর্তন হচ্ছে, কিন্তু কোনো সময় নিয়ে পরিবর্তন হচ্ছে, নির্দিষ্ট সময় নিয়ে পরিবর্তন হচ্ছে না। সে কি করতেছে, মাউস নেওয়ার সাথে সাথেই পরিবর্তন হয়ে যাচ্ছে। কিন্তু আমি যদি চাই যে পরিবর্তন হবে কিন্তু একটু স্মুথলি পরিবর্তন হবে, কিন্তু একটু স্মুথলি পরিবর্তন হবে, যেমন এটা দিলাম, কি হলো, পরিবর্তন হইছে কিন্তু একটা সময় নিয়ে। যেমন আমি যে সময়টা বলে দেব ঠিক এই সময় ধরে হইতে পারে, এত সময় পরে শুরু হইতে পারে, এরকম যদি টাইমিং ফাংশন বলে দেই যে সে পরিবর্তন হবে কিন্তু কত সময় পরে পরিবর্তন হবে, এমন যদি বলে দিই যে পরিবর্তন হবে কত সময় ধরে পরিবর্তন হবে বা কত সময় পরে পরিবর্তন হবে বা পরিবর্তন হওয়ার ধরনটা কিরকম হবে, ঠিক আছে, এগুলো বলে দিতে পারে কি দিয়ে, ট্রানজিশন দিয়ে। আচ্ছা আমরা একটা এক্সাম্পল দেখি। গতদিন আমরা একটা দেখছিলাম, জাস্ট একটা মার্জিন দিছি, মার্জিনটা কমাচ্ছি, কিন্তু কি হচ্ছে, মাউস নেওয়ার সাথে সাথেই পরিবর্তন হচ্ছে। পরে যখন ট্রানজিশন দিছি একটা সময় ধরে পরিবর্তনটা হয়েছে। স্টেমটা আছে না, আচ্ছা আমরা একটা স্টাইলের জন্য আলাদা সিএসএস করি। স্টাইল ডট সিএসএস, আচ্ছা ডিপ মিন হাইট, এটা মিনিমাম হাইট দিলাম বোঝার জন্য 30 মিনিট। দেখি ফলাফল কি আসে, তাই না? এখন আমি বললাম যে যখন ডিপ হোভার করা হবে, ডিপকে যখন হোভার করা হবে, আমি বললাম যে এটার উইথ 50%, উইথ 50%, হাইট মিনিমাম হাইট বললাম 50 পিক্সেল, এবং কালার কি হবে, কালার রেড। এখন কি হবে, আমি মাউস নেওয়ার সাথে সাথেই এটার পরিবর্তন হয়ে যাচ্ছে, তাই না? আমি যখনই মাউস নিচ্ছি কি হচ্ছে, একটা পরিবর্তন হচ্ছে। এখন এই যে পরিবর্তনটা হচ্ছে, এটা যদি এমন হয় যে আমি এটাকে কন্ট্রোল করতে পারি যে কত সময় পরে পরিবর্তন হবে, সেটা হইতে পারে। আবার কোন জিনিসটা পরিবর্তন হবে এবং কোন জিনিসটা সময় নিয়ে পরিবর্তন হবে, অথবা কত সময় ধরে পরিবর্তন হবে, আমি ট্রানজিশনে কি কি দিতে পারি,
ট্রানজিশনের আবার প্রপার্টি আছে। ট্রানজিশনের কিছু ভ্যালু এবং প্রপার্টি বলতে পারি, সেগুলো কি কি? কিছু কিছু প্রপার্টি আছে যাদের ভ্যালু একাধিক হইতে পারে। আমরা এর মধ্যে পাইছি কি কি? কিছু কিছু প্রপার্টি আছে যাদের ভ্যালু একাধিক, একসাথে একাধিক ভ্যালু দিতে পারি। কোনটা কোনটা? যেমন স্পেস সেপারেটেড ভ্যালু দেই। কোনগুলো? মার্জিন দেই, প্যাডিং দেই, বর্ডার দেই, ট্রানজিশন, তাই না? তারপর ব্যাকগ্রাউন্ডেও অনেক সময় দেই, স্লাইডারের ঠিক আছে? হ্যাঁ, বক্স শ্যাডো তো আসে না। মিনিমাম মিন হাইট বা মিন ঠিক একই রকম আমি যখন ট্রানজিশন দিচ্ছি, সেখানে আমি কি কি ডিফাইন করতে পারি আসলে? প্রথমে হলো ট্রানজিশন প্রপার্টি। ট্রানজিশন প্রপার্টি মানে কি? অর্থাৎ আমি প্রথমেই বলতে চাচ্ছি যে এই ট্রানজিশন যেটা দিচ্ছি, যে সময়টা দিচ্ছি, এটা কোন প্রপার্টিটার জন্য, চেঞ্জ কি কি হচ্ছে এখানে পরিবর্তন কি কি হচ্ছে? একটা হলো হাইট, একটা হলো উইডথ, আর একটা হলো কালার। কিন্তু আমি টাইমটা দিতে যাচ্ছি কার জন্য? সাধারণভাবে হয় কি, অল থাকে, ডিফল্ট ভ্যালু কি থাকে? অল। তাহলে আপনি যখন ট্রানজিশন দেন সবগুলোই ধীরে ধীরে হয়, অথবা আপনি ডিফাইন করে দিতে পারেন যে কোন জিনিসটা এই সময়টা পাবে, যে টাইম ডিউরেশনটা দিচ্ছেন সেটা কে পাবে, কালার পাবে না হাইট পাবে না উইডথ পাবে, সেটাও ডিফাইন করে দিতে পারেন। এরপরে আমি কি বলতে পারি, একটা স্পেস দিয়ে ডিউরেশন, কি বলতেছি? ট্রানজিশনের ডিউরেশনটা বলতেছি, কত সময় ধরে এটা চলবে, পরিবর্তনটা হবে। এরপরে একটা স্পেস দিয়ে বলতেছি টাইমিং ফাংশন। এটা ব্যবহার করতে পারেন নাও করতে পারেন। কি ব্যবহার করতেছি? টাইমিং ফাংশন গুলো একটু পরে দেখবো। সেগুলো হলো যেমন ইজ আছে, ইজ ইন আউট, তারপর লিনিয়ার, এই ধরনের টাইমিং ফাংশন আছে যেগুলো আমার ইফেক্টের ধরনটা চেঞ্জ করে। সেটা আমি একটু পরে বোঝাচ্ছি। এরপরে কি আছে? এরপরে বলতে পারেন ডিলে টাইম। কি বলতে পারেন? ডিলে। তাহলে যদি আমি একটা ট্রানজিশন এরকম লিখি, আমি বললাম ট্রানজিশন কি? আমি বললাম কালার, প্রপার্টি অর্থাৎ প্রপার্টি কি? কালার। বললাম 2 সেকেন্ড, টাইম হ্যাঁ, ইজ এন্ড বললাম 1 সেকেন্ড। এই চারটা জিনিস আমি বলে দিতে পারি। ঠিক কি? এই চারটা প্রপার্টি, তারপর ডিউরেশন, কত সময় ধরে হবে, আরো যেগুলো আছে যেমন ইজি বাউন্স, হ্যাঁ মানে ইজিতে ব্যবহার করছি। হ্যাঁ আমরা বলি ফিক্সড প্রপার্টি আছে, এগুলোই ব্যবহার করতে হবে। হ্যাঁ, এগুলোই ব্যবহার করতে হবে। এখানে দেখতে পাবেন, একটু পরে বলতেছি। ইজ ইন আউট, লিনিয়ার, এগুলোই ব্যবহার করতে হবে। ইফেক্ট কি দিচ্ছেন সেটা আপনার ব্যাপার, আপনি কিভাবে এটাকে কন্ট্রোল করছেন। কিন্তু সে কিছু নির্দিষ্ট আপনাকে টাইমিং ফাংশন দিয়ে দিবে যে এই রকম টাইমিং ফাংশনটা কি রকম হবে, সেটা আমি বলতেছি। আরেকটা কি? ডিলে, কত সময় পরে এটা চেঞ্জ হবে, কত সময় ধরে, কত সময় পরে। ডিলে বলতে কি? অপেক্ষা করবে, 1 সেকেন্ড অপেক্ষা করে তারপর এটা শুরু করবে। অলটা যাবে এখানে, কালারের জায়গায় অল যায়, প্রপার্টি জায়গা। হ্যাঁ
আমরা যখন অল দিচ্ছি, আমরা তো প্রথমে ডিউরেশনটা দিয়ে তারপর অল দিতেছি। হ্যাঁ আপনি ডিউরেশন দিয়ে অল দেন বা অল অলের সামনে ডিউরেশন দেন, এটা কোনো সিরিয়ালি মেইনটেইন নেই। সিরিয়ালি মেইনটেইন হলো এইভাবে দিতে হয়। কিন্তু আপনি যখন অল দিচ্ছেন সে বুঝে নেয় যে এটা কার ভ্যালু, কারণ অল কখনো এখানে ফিট হবে না, এখানে ভ্যালু হিসেবে নিবেন, অল এখানেও ভ্যালু হিসেবে নিবে না, কারণ এরও ভ্যালুগুলো নির্দিষ্ট, এখানেও নিবে না। তাহলে অলকে সে চিনে, কারণ অল তার ডিফল্ট ভ্যালু, অল ডিফল্ট ভ্যালু। যদি অল নাও দেন সে ডিফল্ট হিসেবে অল নিবে, আপনি যদি অল নাও দেন সে ডিফল্ট হিসেবে কি নিবে, অল নিবে। আচ্ছা তাহলে এখন কি হচ্ছে, জাস্ট পরিবর্তন হচ্ছে, কিন্তু আমি কিছুটা সময় পরে পরিবর্তন করতে যাচ্ছি। এটা কিভাবে করতে পারি, ট্রানজিশন ট্রানজিশন কোথায় দিব, ওভারে এখানে দিতে পারি। আচ্ছা ট্রানজিশন এখানে দিলে কি হয় আর উপরে দিলে কি হয় সেটাও দেখি। আমি বললাম ধরেন কালার, কি বললাম, কালার, তারপর বললাম 2 সেকেন্ড, তারপর বললাম ইস। টাইমিং ফাংশনটা পরে আসতেছি, ঠিক আছে? টাইমিং ফাংশনটা জাস্ট ধরে রাখেন যে ইস হবে, পরে কি কি ফাংশন আছে আমরা দেখতেছি। আর কি বললাম, 1 সেকেন্ড। তাহলে এখন দেখি কি হয়। আমি যখন মাউস নিছি 1 সেকেন্ড পরে কি হয়েছে, কালারটা চেঞ্জ হয়েছে, বাকি কিছু কিন্তু পায় না। অন্য কেউ শুধু কি টেক্সট কালারটা চেঞ্জ হবে না? কালার মানে কালার কে পায়, কালার বলতে কাকে বোঝায়, টেক্সট কালার। আমি যদি বলতাম ব্যাকগ্রাউন্ড কালার, আমি যদি কালার না বলে বলতাম এখানে ব্যাকগ্রাউন্ড কালার, হ্যাঁ, তাহলে আমি কি চেঞ্জ করতে যাচ্ছি, ব্যাকগ্রাউন্ড কালারটা। ব্যাকগ্রাউন্ড কালার কি হচ্ছে, 1 সেকেন্ড অপেক্ষা করতেছে, 1 সেকেন্ড অপেক্ষা করার পর 2 সেকেন্ড ধরে এটা হচ্ছে। তাহলে মোট টাইম কতটুকু লাগতেছে, 3 সেকেন্ড। 1 সেকেন্ড সে ওয়েট করতেছে, ডিলে করতেছে, তারপরে 2 সেকেন্ড এই কাজটা হচ্ছে। তাহলে এখন কোনটা হচ্ছে, শুধু ব্যাকগ্রাউন্ড কালার। যদি আমি এমন বলি যে উইথ, কি হচ্ছে, মানে 1 সেকেন্ড পর উইথটা এইবার এই টাইমিং ফাংশন যেটা আছে সেটা কে পাইছে, উইথটা পাইছে, বাকি কেউ পায় না। আমি যদি বলতাম হাইট, তাহলে কে পাইতো, হাইটটা হাইট পাইতো। 50 পিক্সেল পেতো। তো আমি কি হাইট ব্যবহার করছি, আসলে কি ব্যবহার করছি, মিন হাইট না? তাহলে হাইট দিলে পাবে, পাবে না? তাহলে আগে সবকিছু পরিবর্তন কি হচ্ছে, ওগুলোতে যেহেতু আমি ট্রানজিশন দেইনি, জাস্ট পরিবর্তন হচ্ছে। কিন্তু যখন 1 সেকেন্ড পরে হাইটটা পরিবর্তন হওয়া শুরু করতেছে এবং 2 সেকেন্ড ধরে হচ্ছে। তাহলে আমি যদি এখানে অল দেই, কিছু নাও দেই, তখন কি পাবে, আমি কোনো কিছুই দিলাম না, এখানে কি পাবে, অল পাবে, অল অল, অথবা আপনি স্পেসিফাই করে দিবেন অল। কিন্তু একটা জিনিস চিন্তা করেন, আমরা এখন হোভারে দিছি, হোভারে দিলে কি হয় হচ্ছে ফলাফল, আমি মাউস নিলে এটা পরিবর্তন হচ্ছে, মাউস যখন সরাই নিচ্ছি সাথে সাথেই আগের অবস্থায় চলে আসতেছে। একটা অ্যানিমেশন, অর্থাৎ এই যে ট্রানজিশন হয়ে সে বড় হয়েছে, একটা সময় নিয়ে ডিউরেশন 2 সেকেন্ড এবং 1 সেকেন্ড, এটা নিয়ে যে সে কিছুটা ধীরে ধীরে
স্মুথলি বড় হয়েছিল সেটা কিন্তু আগের অবস্থায় স্মুথলি ফিরে যাচ্ছে না। তাহলে এটা আমি কোথায় দিব? কারণ এই অবস্থাটা, এই যে এটা কি বলেন তো, হোভার যে ব্যবহার করছে এটা কি? মানে মাউস ক্লিক করলে মাউস দিলে এটাকে কি বলে? এটা আসলে কি? মাউস কার্সর লিভ এর মধ্যে ভুলে গেছে। সেটা কি? ডিউরেশন। ডিউরেশন আপনি বলে দিলে ধরে 4 সেকেন্ড। তাহলে কি হবে? এই যে ইফেক্টটা হচ্ছে, ইফেক্টটা অর্থাৎ পরিবর্তনটা হইতে 4 সেকেন্ড সময় নেবে। এটা হলো ডিউরেশন। সম্পূর্ণ ইফেক্টটা কমপ্লিট হইতে সে সময় নেবে 4 সেকেন্ড। শেষেরটা কি ছিল? ডিলে। কত সময় পরে এটা শুরু করবে? ধরেন আমি বললাম 3 সেকেন্ড পরে শুরু করবে, তার মানে কি? হ্যাঁ, আমি মাউস নিলাম, 3 সেকেন্ড পরে এটা শুরু হয়েছে না? মাউস নিয়ে রাখছি, আবার মাউস সরাইছি, সাথে সাথে পরিবর্তন হচ্ছে না, কি হচ্ছে? 3 সেকেন্ড পরে এই কাজটা শুরু হচ্ছে এবং হইতে কত সময় লাগতেছে? 4 সেকেন্ড। ঠিক আছে? আচ্ছা, তাহলে এগুলো গেল কি আমার প্রপার্টি, ডিউরেশন, তারপর ডিলে। এগুলো কিন্তু আপনি আলাদা আলাদা ভাবে উল্লেখ করতে পারেন। আমি কি শর্ট হ্যান্ড প্রপার্টি বললাম, একসাথে সবগুলো বললাম। আমি চাইলে এভাবে বলতে পারি যে ট্রানজিশন প্রপার্টি। ট্রানজিশন প্রপার্টি কি? একটা প্রপার্টি বললাম যে কি হবে, ব্যাকগ্রাউন্ড কালার শুধু কালার বা কালার, হ্যাঁ, অনেক কিছু হতে পারে, হাইট হতে পারে, যাই খুশি আপনি দিতে পারেন। কোন জিনিসটা পরিবর্তন করতে যাচ্ছে সেটা আমি আলাদাভাবে উল্লেখ করতে পারি। তারপর এভাবে বলতে পারি ট্রানজিশন ডিউরেশন 4 সেকেন্ড। হ্যাঁ, বলতে পারেন ট্রানজিশন কি? টাইমিং ফাংশন। টাইমিং ফাংশন। আর কি বলতে পারেন? ডিলে। এই 4টা প্রপার্টি আমি একসাথে ব্যবহার করছি। 4টা প্রপার্টি আমি চাইলে আলাদা আলাদা ভাবেও ইউজ করতে পারি। এরপরে টাইমিং ফাংশন কি কি আছে? এস লিনিয়ার, এস ইন আউট, এস আউট, এস ইন আউট। এদের কাজটা কি? এই কয়েকটা ছাড়া দুই একটা আছে, আর কি যেন আছে, কিন্তু আমরা মূলত এটাই সবচেয়ে বেশি ব্যবহার করি। এবং এরপরে আপনার যত কিছু করতে হবে আপনাকে নিজেই এই ইফেক্ট কি হবে এটার মাধ্যমে কন্ট্রোল করবেন। এবং আমাদের আরো যদি বিভিন্ন ইফেক্ট করতে চাই যে কন্টিনিউয়াসলি কিছু ইফেক্ট হবে, যে কন্টিনিউয়াসলি এটা বড় হবে, ছোট হবে, বড় হবে, ছোট হবে, সেটার জন্য CSS3 আপনার জন্য যেমন অ্যানিমেট নামে একটা অ্যানিমেশন করার জন্য একটা প্রপার্টি নিয়ে আসছে। তো এস লিনিয়ার এগুলোর কাজ কি মূলত? আচ্ছা, আমরা একটু টাইমিং ফাংশনগুলোর দিকে দেখি। যে দেখেন সবগুলোর ইফেক্ট একই রকম দেয়া আছে। এখানে যতগুলো আছে সবার ডিলে, ডিউরেশন সব সেম, কিন্তু সবগুলো কমপ্লিট হইতে হওয়া দেখতে আলাদা রকম লাগবে। যেমন দেখি কি হচ্ছে, এক একটার ধরন এক এক রকম, এক একটার ধরন এক এক রকম। যেমন আমি যখন এস দিছি তখন হয়েছে কি, শুরুটা আমরা একটা একটা করে দেখি। হাইটটা বাদ রাখি, 20 বাদ।
কি হচ্ছে দেখবেন এস এর কাজ কি ধীরে শুরু হচ্ছে, ধীরে শুরু হওয়ার পর একটা সময় একটু স্পিডে যায়, আবার শেষের দিকে স্লো হয়ে যাচ্ছে। মাঝখানের টাইমটা কি হয় একটু স্পিড হয়, শুরু এবং শেষের পয়েন্টটা স্লো। আচ্ছা এটার টাইম আরো কমায় দিই, এটা আরো বাড়াই দিই। আচ্ছা, কি হচ্ছে মাঝখানের একটা সময় কি হয় অনেক স্পিডে যাচ্ছে। একটু স্পিডে যায়, শুরু এবং শেষটা স্লো, মাঝখানের সময়টা একটু স্পিডে যাচ্ছে। আবার আমি যদি এমন করি যে এস ইন কি হলো এবার প্রথমে আসতে হবে লাস্ট প্রথমে স্লো শুরু হয়েছে হয়ে শেষের দিকে স্পিডে যাচ্ছে। স্পিড। আবার যখন সরাই নিছেন প্রথমে একটু স্লো শুরু হয়ে শেষের দিকে তাড়াতাড়ি শেষ হয়ে যাবে, কুইকলি শেষ হয়ে যাবে। আমি যদি এমন করি যে এস আউট, তাহলে কি কি প্রথমে ওটা বিপরীত হয়, ওটা তো এবার কি হচ্ছে এস আউটে প্রথমে স্পিডে শুরু হচ্ছে, পরে আসছে শেষে গিয়ে পরে স্লো, শেষে গিয়ে স্লো। তারপর কি হতে পারে লিনিয়ারটা কিরকম হবে লিনিয়ার কেমন হয় দেখি। লিনিয়ার মনে হয় বানান ভুল হয়েছে নাকি, লিনিয়ার কি হয় NE না LINEAR সবাই এবার কি হয়েছে বলেন সব সময় মানে স্পিডটা একই রকম কনস্ট্যান্ট স্পিডটা একই রকম লিনিয়ার হলো একই রকম, শুরুতে যেমন থাকবে মাঝখানেও তেমন শেষেও তেমন, স্পিডে কোনো চেঞ্জ নাই। কোনো চেঞ্জ নাই। লিনিয়ার হলো একই রকম, গোটাটাতেই একই রকম স্পিড থাকবে। হ্যাঁ কালার পরিবর্তন করে নিতে আমি, রেড হচ্ছে এটাতে হোভার করলে চেঞ্জ হবে এটা বলছি, কিন্তু অল বলা আছে, আমি কি বলে রাখছি অল, যতগুলো চেঞ্জ হবে সবার উপর এটা অ্যাপ্লাই হবে। যদি আমি এখানে বলতাম যে উইথ, কি বলতাম যদি বলতাম উইথ, তখন কি হতো শুধু উইথের জন্য এই কাজটা করতো, দেন রেড কিন্তু সাথে সাথে পাচ্ছে। এবার উইথটা যে সময়টা নিচ্ছে, এখন লিনিয়ারের কাজ কি হচ্ছে যে শুরুতে যেমন স্পিড মাঝখানেও শেষে। এখন যদি আমি দেই এস ইন আউট, ইন আউট, না আগের মতো না, মাঝে থেকে স্পিডটা বেশি হয়ে যাচ্ছে, মাঝখানে স্পিডটা বেশি হয়ে হ্যাঁ এটা অনেকটা স্পিডটা কি যে শুরুতে স্পিডটা কম, মাঝে স্পিডটা বেশি, মাঝখানে একটু স্পিডটা বেশি এবং শেষে স্পিডটা কম। স্পিডটা ধরে রাখি। দেখি আচ্ছা এখানে আপনি পার্থক্যটা বুঝতে পারেন, এস ইন আউট এটা দেখি শেষের দিকে আসে কিন্তু মাঝখানে এবং শুরু এবং মাঝখানে একটু স্লোই থাকে, শেষের দিকে যায় স্পিডটা ফাস্ট হয়ে যায়।
দেখেন সে মাঝখানে পর্যন্ত স্লোই থাকে, আপনি মাঝখান আসা পর্যন্ত স্লো থাকে, মাঝখান যখনই ক্রস করে সে কি করে আবার স্পিডে শেষ করে ফেলে। এটা জি। ঠিক আছে, আমি যখনই মাউস নিচ্ছি সে অন্যদের চেয়ে স্লোই থাকতেছে একটা সময় পর্যন্ত, কিন্তু মাঝখান পার হওয়ার পরেই সে স্পিডে চলে যাচ্ছে। ঠিক আছে, এটা হলো এসি নাম। আচ্ছা, এখন যদি এমন হয় যে আমার দুইটা ডিভ আছে, আসলে কোথায় আমার ডিভ আছে দুইটা, আচ্ছা, আমরা ইমেজ কিভাবে আনতে পারবো না? হ্যাঁ ইমেজ বা কন্টেন্ট হ্যাঁ সবখানেই করতে পারবেন, এটা তো আমি বলিনি যে কোথায় করতে পারবেন, শুধু কিছু জায়গা আছে, যেমন আপনার যদি ডিসপ্লে নান ডিসপ্লে ব্লক এখানে করতে চান, সেখানে আসলে ওই হোভারের কাজটাতেই সমস্যা হয়, আপনি ট্রানজিশন সেখানে দেখাইতে পারবেন না। কেন দেখাইতে পারবেন না? আপনি কি যাচ্ছেন, ডিসপ্লে নান মানে নাই, সেখান থেকে অ্যাপিয়ার করতে যাচ্ছেন, এখন সে হয় নাই না হয় আছে, এই দুইটা অবস্থা। এটা এমন না যে তার মাঝামাঝি কিছু দেখাইতে পারবে সে, ঠিক আছে, 0 অথবা 1 এর মতো। যখন বলছেন ডিসপ্লে নান তার মানে কি নাই, আর পরে বলছেন ডিসপ্লে ব্লক মানে আছে, অর্থাৎ নাই থেকে আছে। এখন যদি আপনি ডিসপ্লে নান এবং ব্লক হোভার স্টেটে বলছেন ব্লক, আর হোভার নাই তার মানে সে অবস্থানে নাই। এখন যদি আপনি সেখানে ট্রানজিশন দেন, দেখবেন যে কাজ করবে না। আপনি চাচ্ছেন যে একটা ইমেজের উপর যখন মাউস নিব তখন এই লেখাটা আসবে, কিন্তু ধীরে ধীরে আসবে, ধীরে ধীরে আসবে, বা একটা বক্স আছে সেটা আসবে কিন্তু ধীরে ধীরে আসবে। আপনি কি করছেন, একবার বলছেন ডিসপ্লে নান, কি বলছেন ডিসপ্লে নান প্রথমে বলে রাখছেন, তারপর বলছেন মাউস যখন হোভার করবে তখন ডিসপ্লে ব্লক, দুইটাই কাজ করতেছে, কিন্তু যখন ট্রানজিশন বলতেছেন আপনি চাচ্ছেন কি ট্রানজিশন যখন দিবেন তখন ধীরে ধীরে অ্যাপিয়ার হবে, আপনি দিবেন দেখুন তার চলে আসছে, কারণ এটা সেখানে কাজ করবেই না। আপনি হয় আছে না নাই, এই দুইটা অবস্থার মধ্যে পরিবর্তনটা হচ্ছে। তখন কি করবেন, আপনি একটা কাজ করতে পারেন না, উপরের যে এলিমেন্টটা আছে তার অপাসিটি কমানো বা বাড়ানো করতে পারেন। অপাসিটি 0 করলেন, পরবর্তী কি অপাসিটি ধরেন বললেন 1, তাহলে 0 থেকে 1 এই ভ্যালুটা সে ধীরে ধীরে দেখাইতে পারবে। কিন্তু যদি আপনি বলেন ডিসপ্লে নান ডিসপ্লে ব্লক, তখন কাজ করতে পারেন। এরকম কিছু কিছু প্রপার্টি আছে যেখানে কাজ করতে পারে না, সেটা আপনারা প্র্যাকটিক্যালি দেখবেন সেটা করতে। এখন যেটা আমি হ্যাঁ বলেন, স্লাইডারে যে ইমেজগুলো চেঞ্জ হয় বারবার হেডারে, ওটার কাছে ওটা যেমন আমি কার্সর নিলে ইমেজটা ফ্রিজ হয়ে যায়, আবার কার্সর সরাইলে ইমেজটা একটার পর একটা আসতে থাকে। মাউস হোভার সেটা তো আছেই, কিন্তু স্লাইডারের মূল কাজটা করার জন্য আপনাকে জাভাস্ক্রিপ্ট কিছু ব্যবহার করতেই হবে। একটা নির্দিষ্ট সময় পরে আসে স্থির থাকবে, তারপরে আবার পরবর্তী ইমেজটাকে নিয়ে আসবে, পরবর্তী ইমেজটাকে আবার নিয়ে আসবে। এই যে সিকোয়েন্সিয়ালি নিয়ে আসা, সেই টাইমিংগুলোর জন্য টাইমিংগুলো আপনার জাভাস্ক্রিপ্ট ব্যবহার করতেই হবে। এবং আমরা যখন বুটস্ট্র্যাপ এরপরে সিএসএস তো শেষের দিকেই, আমরা যখন বুটস্ট্র্যাপ ব্যবহার করব সরাসরি যে কোনো স্লাইডার ব্যবহার করতে হবে, এর জন্য আপনাকে অবশ্যই কিছু না কিছু জাভাস্ক্রিপ্ট ব্যবহার করতেই হবে। যদিও এখন আপনাদের যেটা অ্যানিমেশন নামে একটা অপশন আছে, সেটা দিয়ে কিছুটা আপনি এরকম ইফেক্ট আনতে পারবেন, কিন্তু স্যাটিসফ্যাকশন আসবে না আপনার নিজের মধ্যে। যে স্লাইডারটা করছেন সেটা আসলে ওই লেভেলের জাভাস্ক্রিপ্ট দিয়ে যেটা করা যায় সেরকম হবে না, অনেকটাই হয়ে যাবে। আর আরেকটা আছে যে ডট ডট দেওয়া থাকে, ওই ডটের উপরে ক্লিক করলে ইমেজ হ্যাঁ, সেটা জাভাস্ক্রিপ্ট। কারণ আপনি যখন ক্লিক করতেছেন সে তার অ্যাক্সেসে যে ইমেজটা আছে তাকে অ্যাপিয়ার করাচ্ছে, আর অন্যটাকে কি করতেছে ভ্যানিশ করে দিচ্ছে, সরাই দিচ্ছে, অর্থাৎ অন ক্লিক ইভেন্ট তখন চালাইতে হয়।
এখন ক্লিক করার পরে যে ইভেন্ট হয় সেটা তো আপনি ইয়েতে পাবেন না, CSS পাবো না, CSS এ JavaScript। পাবেন। এরকম কিছু ইভেন্ট আছে যেটা আপনি কখনোই CSS এ বা HTML এর দ্বারা করতে পারবো না। কিছুটা নিয়ে আসতে পারবো, ওরকম অনেকটাই যাইতে পারবেন, কিন্তু কমপ্লিট হবে না সেটা। আচ্ছা, আমি যেটা বলতে যাচ্ছি দেখেন, দ্বিতীয় ডিপটা আমি দুইটাতেই সেম বললাম, কিন্তু দ্বিতীয় ডিপটাতে আমি চাচ্ছি যে লিনিয়ার হবে। দ্বিতীয় ডিপটাতে আমি চাচ্ছি লিনিয়ার হবে। এখন কি অবস্থা আছে? দুইটাই কি এসি ইন আউট আছে, এই অবস্থায় আছে, তাই না? কিন্তু আমি চাচ্ছি একটা এস ইন আউট হবে আর একটা কি লিনিয়ার হবে। তখন কি করব? কি করা যায় বলেন তো? আমি দুইটাতে দুইটা ক্লাসও নিছি, দুইটাতে ক্লাস থেকে ক্লাস দিয়ে ধরতে হবে। কি করা যায় আপনারা বলেন কিছু। ডিপ ওয়ানের জন্য হোভার একটা দিতে হবে, ডিপ টুর জন্য একটা হোভার দিতে হবে। দুইটার ইফেক্ট আমি সেম চাচ্ছি। আমি শুধু ডিপ দিয়ে বলতে পারি না, জি, শুধু ডিপ দিয়ে দুইটাই হবে। শুধু ডিপ দিয়ে বলতে চাচ্ছি। একটা দিক দিয়ে বলতে পারি। আমি শুধু কি পরিবর্তন যাচ্ছি? সেক্ষেত্রে রিপ্লেস করা যাবে পরে একটা, হ্যাঁ, আবার বললে রিপ্লেস হবে। ডিপ টু এর কি চাচ্ছি আমি পরিবর্তন? টাইমিং ফাংশনটা পরিবর্তন যাচ্ছি। কি যাচ্ছি? টাইমিং ফাংশন। তাহলে কি বলবো? হোভার দিতে হবে না সাথে? ট্রানজিশন ট্রানজিশন টাইমিং ফাংশন। টাইমিং ফাংশন কি? ট্রানজিশন লিখলে আসবে না, হ্যাঁ, শুধু ট্রানজিশন লিখলে শুধু ট্রানজিশন লিখলে হবে, কিন্তু আপনি অবশ্যই যেহেতু টাইমিং ফাংশন বলে দিচ্ছেন, এটা স্পেসিফাই করে দিবেন। আপনি এখানে নির্দিষ্ট করে দিচ্ছেন যে কোনটা পরিবর্তন করতেছে। বললেন লিনিয়ার, কাজ হয়েছে কিনা একটু দেখি। এটা কি লিনিয়ার হয়েছে, একই স্পিডে শুরু হচ্ছে শেষ হচ্ছে। সেকেন্ডটা চেক না আর এটা এসি না, অর্থাৎ আমি এখানে আলাদা আলাদা ভাবে প্রতিটা ডিবে কিন্তু আমি একটা কমন দিলাম, কমন একটা স্টাইল দিলাম। পরবর্তীতে আমি চাইলে টাইমিং ফাংশন গুলো পরিবর্তন করে দিতে পারি। আমি চাইলে কোনোটা ডিউরেশন টাইমও চেঞ্জ করে দিতে পারি। আমি চাইলে কোনোটা ডিলে টাইমটাও পরিবর্তন করতে পারি। বা আমি চাইলে ট্রানজিশন প্রপার্টি, যে আমি কমনলি ডিপগুলোর জন্য সবার জন্যই এটা বলছি, কিন্তু আমি চাচ্ছি ডিপ টু এর শুধু কালারটা পরিবর্তন হবে। কি পরিবর্তন হবে? শুধু কালার। হ্যাঁ, প্রপার্টি বললাম ব্যাকগ্রাউন্ড কালার। তাহলে এখানে কি পরিবর্তন হবে? জাস্ট ব্যাকগ্রাউন্ড কালারটা, তাই না? এবার কে পাইছে ট্রানজিশনটা? না, ট্রানজিশন কিন্তু দুইটাই পাইছে, এটাও পাইছে, এটাও ট্রানজিশনটা পাইছে, কিন্তু কি হয়েছে? দ্বিতীয়টা উইথটা ধাপ করে পাওয়া যাচ্ছে, কিন্তু কি হয়েছে? আমি সবগুলোতেই দিলাম অল। এখানে উইথ দেয়া ছিল, আমি বললাম অল। প্রথমটা দেখেন, এটা কি কমন না ডিপ? আমি কি বলছি? ডিপ। তার মানে কি দুইটাই এই প্রপার্টি গুলো পাইছে। কিন্তু এ কি পাইছে? এই যে টাইম নিয়ে পরিবর্তন হচ্ছে, এটা কি পরিবর্তন হচ্ছে? শুধুমাত্র ব্যাকগ্রাউন্ড কালার। আমি শুধু ব্যাকগ্রাউন্ড কালারেও আমি স্পেসিফাই করে দিলাম যেই ট্রানজিশনটা হচ্ছে সেটা শুধু ব্যাকগ্রাউন্ড কালারের উপরেই হবে, অন্য কারোর উপরে না, ইফেক্ট করবে না। ঠিক একই রকম আমি চাইলে ডিলে ডিউরেশন সেগুলো আমি এরকম
আলাদা আলাদা হয়ে বলে দিতে পারি। ঠিক আছে, তাহলে আমার মূল কাজ হলো এই। এখন যদি আমি চাই যে অল না, শুধু কি পরিবর্তন হবে, উইথ সবগুলোর ক্ষেত্রে, আপাতত এটা অফ রাখলাম। আমি চাইলাম যে সবগুলো না, উইথ পরিবর্তন হবে আর কালার পরিবর্তন হবে, দুইটা জিনিস পরিবর্তন হবে। কি কি? উইথ কালার আর কালার, দুইটা জিনিস সবার ক্ষেত্রে। কিভাবে করব? আমরা কতভাবে সেপারেট করতে পারি ভ্যালুকে? এক হচ্ছে স্পেস সেপারেটেড, আরেকটা হলো কমা সেপারেটেড। আমি এখানে কমা দিব। আমি ভ্যালুগুলোর মধ্যে এই স্পেস সেপারেটেড, এটা একটা ভ্যালু গেল, আমি বলতে পারি কি এটা একটা ভ্যালু গেল, যদিও এখানে আলাদা কাজ করে। হ্যাঁ, এখানে স্পেস কাজ করে। হ্যাঁ অবশ্যই স্পেস কাজ করে। উইথের সাথে 2s লাগায় একেবারে একসাথে লাগাই দিলে তো কাজই করবে না। এখানে স্পেস দিবেন, তার মানে কি উইথটাকে ধরছে প্রপার্টি, স্পেস যখন দিবেন এটা আলাদা ধরতেছে। সে কি ধরতেছে? এটা তখন ডিউরেশন। স্পেস দিচ্ছেন, এটা কি ধরলো? টাইমিং কনস্ট্যান্ট। স্পেস দিলেন, এরপর একটা কি ধরলো? ডিলে। কমা, আর কি পরিবর্তন হবে? কালার। আমি বললাম কালার কত সময় ধরে? 3 সেকেন্ড। কি রকম হবে? এস। কত সময় পরে? আমি বললাম 0.3s। দেখি কে কে পরিবর্তন হবে। আচ্ছা, কালার তো বুঝি নাই। কালার হোয়াইট দেন। হুম, দেখেন ব্যাকগ্রাউন্ড কালার কি ট্রানজিশনটা পাইছে? ব্যাকগ্রাউন্ড কালার ট্রানজিশনটা পাইছে? কে কে পাইছে? উইথ পাইছে আর লেখার রংটা পাইছে। ঠিক আছে, কে কে পাইছে? এক উইদার টেক্সট এক পাইছে। দেখেন আমি মাউস নেওয়ার সাথে সাথেই কালার চেঞ্জ, ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ হচ্ছে। মাউস নেওয়ার সাথে সাথেই ব্যাকগ্রাউন্ড কালার পরিবর্তন হচ্ছে, অর্থাৎ সে ট্রানজিশনটা পায় নাই। আসলে ট্রানজিশন পাইছে কে? এক হচ্ছে উইথ, আরেকটা হলো টেক্সট কালার। তাহলে আমি একই এলিমেন্টের আলাদা আলাদা প্রপার্টি বলে দিতে পারি কারা এই ট্রানজিশনটা পাবে। কিভাবে? কমা সেপারেট করে। কমা সেপারেটেড ভ্যালু। যে এখানে আমি কি কি বললাম? আমি পরিবর্তন করছি তিনটা, হোভার করলে পরিবর্তন করছি তিনটা ভ্যালু, কিন্তু ট্রানজিশন দিছি দুইটার জন্য। কার কার জন্য? একবার বলছি উইথের জন্য এইটা, আরেকটা বলছি কি কালারের জন্য এটা। বুঝা গেছে? এখন স্টাইল বললাম কি এক্সাম্পল 3 তাই না? এক্সাম্পল 3 give background color green with 30%, main height করলাম 40 পিক্সেল। আর কি বলা যায়? ব্যাকগ্রাউন্ড কালার ব্যাকগ্রাউন্ড কালার তো বলছি, বর্ডার রেডিয়াস বর্ডার রেডিয়াস 5 পিক্সেল বর্ডার রেডিয়াস টেক্সট এন্ড রাইট 5 পিক্সেল পার্সেন্ট দেওয়া নেই। আচ্ছা, আর টেক্সট এন্ড রাইট মার্জিন বটম
কালার আচ্ছা এখন কি করলাম এক্সাম্পল 3 over color green transition all 12 আচ্ছা বলেন তো এখন কি বলছি আমি এখানে এক্সাম্পল 3 যে আইডিটা আছে তাকে যখন আমি হোভার করব একে যখন আমি হোভার করব তখন কি এর ভিতরে যত ডিভ আছে তাদের এই চেঞ্জটা হবে দেখি তাই না সবাই হচ্ছে না জি এখন আমি এখন একটা করে জাস্ট এটা বললাম টাইমিং ফাংশন কিসের ট্রানজিশন টাইমিং ফাংশন linear in out তারপর in out এই তো সবা দেখি এখন কই হয় না তো হয় না কেন উপরন্ত আসছে আগে কিন্তু হচ্ছে না। হয় না প্রতিটাতে দিছি আলাদা আলাদা। হয় না না আচ্ছা কোনো কারণে মনে হয় উপরেরটার স্পেসিফিক তো কোশ্চেন পুরো ডিপটাকে হ্যাঁ তো আলাদা আলাদা ট্রানজিশন করছে আলাদা সেটার জন্য না আসলে একটু দেখি বুঝছে না আগে অল দেওয়া আছে না না সেটার জন্য না আসলে হয়েছে কি এর চেয়ে এর স্পেসিফিসিটিটা বেশি হয়ে গেছে বুঝে গেছে আমি আইডি দিয়ে তারপর তার চাইল্ডকে বলছি যখন আইডি এবং চাইল্ড এলিমেন্ট দুইটাই পেয়েছে স্পেসিফিসিটিটা বেশি হয়ে গেছে যে কারণে এটাই পাচ্ছে এটা পায় না বুঝে গেছে এরকম যদি কখনো সমস্যায় পড়েন যে কোনোভাবে পাচ্ছে না কারণ আগেরটাই পাচ্ছে কোনোভাবে এটাকে ক্যান্সেল করে দিচ্ছে তখন ইম্পর্টেন্ট দিবেন অথবা এইটা যেভাবে স্পেসিফাই করছেন এটাকেও সেম ভাবে স্পেসিফাই করবেন কিভাবে এটা করা যায় তার প্যারেন্টকে যুক্ত করবেন এখানে তার প্যারেন্টকে আপনি বলবেন আইডি एग्जांपल 3 তারপর আইডি এস তখন কিন্তু পাবেন ঠিক আছে কোনোভাবে এর ওই যে বললাম যেটা যত ভালোভাবে স্পেসিফাই করবে তার প্রেফারেন্সটা তত বেশি হবে সিএসএস আপনি যত ভালোভাবে স্পেসিফাই করবেন তত ভালো হবে তত বেশি তার পাওয়ার হবে চিন্তা করেন আমি যদি আপনার নাম শুধু বলি তাহলে কি হবে এখানে এই নামে অনেকগুলো জন থাকতে পারে কিন্তু আমি যদি বলি নামের সাথে আপনার ফাদারস নেমও যুক্ত করলাম যে
তা না হয় নেম যার ফাদার্স নেম হলো এটা, তখন কি হবে মোর স্পেসিফাইড না? তাহলে এটাই হচ্ছে এখানে এখানে যখন বলছি এর পাওয়ার এর চেয়ে বেশি প্রেফারেন্স, এটাই এর জন্য ব্যবহার হচ্ছে। কিন্তু যখন ইম্পর্টেন্ট বলছি তখন হয়েছে কি যত যেখানে যাই থাকুক না কেন এটা পেতেই হবে, যদি ইনলাইনেও থাকুক ইন্টারনাল থাকুক এক্সটার্নাল থাকুক এটা পেতেই হবে। ঠিক আছে, এখন কিন্তু এখন দেখেন যখন আমি মাউস নিচ্ছি এখন ডিফারেন্সটা বোঝা যাচ্ছে। আমার এখানে ইম্পর্টেন্ট দেওয়ার পরও পায় না। আচ্ছা CSS 3D ট্রানজিশনটা CSS 3D প্রপার্টিটা দেখতে যাচ্ছি। এই প্রপার্টিটা সাধারণত কোনো না কোনো এলিমেন্টের মুভমেন্টের সাথে জড়িত, কোনো না কোনো এলিমেন্টের মুভমেন্টের সাথে জড়িত। ট্রানজিশনটাও ছিল মুভমেন্টের সাথে জড়িত। মূলত এরা অ্যানিমেশন রিলেটেড প্রপার্টি। অ্যানিমেশন আসলে কি জিনিস? নড়াচড়া যে সময়ের সাথে মুভমেন্ট করে, তাই তো? যদি সহজে বলি যে সময়ের সাথে মুভমেন্ট করলে সেটাকে আমরা অ্যানিমেশন বলতেছিলাম। তো ট্রানজিশন আপনাকে সেই সময়টা ডিফাইন করতে দিছে। এবার যে প্রপার্টিটা দেখবো এইটা সাধারণত এই মুভমেন্টের ধরনটা ডিফাইন করতে দিবে, অর্থাৎ কিভাবে মুভমেন্ট করাইতে চাচ্ছি। যেমন হইতে পারে আমরা কোনো একটা এলিমেন্টকে, যেমন পজিশন যখন করছিলাম, কোনো এলিমেন্টকে একটা অবস্থান থেকে আরেকটা অবস্থানে নিছি না? কিন্তু পজিশনের ক্ষেত্রে দেখা গেছে এই এলিমেন্টকে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় যদি নেই, ওর কিছু বিহেভিয়ার আছে যেটা কেউ কেউ করতেছে নরমাল ফ্লো থেকে সরায় ফেলতেছে, কেউ করতেছিল কি নরমাল ফ্লোর জায়গা ধরে রাখছিল কিন্তু ওকে মুভ করতেছিল। এইটা আসলে আমাদের জন্য ছোট ছোট ইফেক্টে উপকারী না। তাহলে আমাদের এবার CSS 3 বলছে আচ্ছা ঠিক আছে, আমরা ইফেক্ট রিলেটেড অ্যানিমেশন করার জন্য যে মুভমেন্টগুলো চাই এই মুভমেন্টগুলো করার জন্য আপনাদের কিছু প্রপার্টি আমরা দিয়ে দিচ্ছি। একটা এলিমেন্টের একটা অবস্থা থেকে আরেকটা অবস্থায় নিয়ে যাওয়া, এটাও তো একটা মুভমেন্ট। একটা গঠন চেঞ্জ করা, বর্তমান যে স্ট্রাকচার আছে এই স্ট্রাকচারটা চেঞ্জ করা, তাহলে এটাও তার অবস্থার পরিবর্তন ডিফাইন করতেছে। তাহলে এইগুলাকে বলা হচ্ছে ট্রান্সফরমেশন, অর্থাৎ ওর গঠনের পরিবর্তন, অবস্থানের পরিবর্তন। এই জায়গাগুলো যদি আমাদের করতে হয় আমাদের প্রপার্টি ব্যবহার করতে হবে ট্রান্সফরমেশন। ট্রান্সফরমেশনের শর্ট হ্যান্ড প্রপার্টি হচ্ছে ট্রান্সফর্ম। আমরা H1টার একটু সাধারণ কিছু ডিজাইন দিতে চাই। হয়তো বললাম ওর একটা ব্যাকগ্রাউন্ড কালার থাকবে, বলে দিলাম রেড। এরপরে বললাম ওর একটা উইডথ থাকবে, হয়তো বলে দিলাম 200 পিক্সেল। আচ্ছা, তাহলে আমাদের প্রপার্টির নাম বললাম হচ্ছে ট্রান্সফর্ম। এই ট্রান্সফর্ম অর্থাৎ অবস্থার পরিবর্তন ডিফাইন করার জন্য CSS আপনাকে অলরেডি কয়েকটা বিল্ট-ইন ফাংশন দিয়ে দিয়েছে। বিল্ট-ইন ফাংশনগুলোর মধ্যে প্রথমে যেটা দেখব সে আসলে হচ্ছে কোনো এলিমেন্টের একটা অবস্থা থেকে আরেকটা অবস্থার মুভমেন্টের উপরে, একটা অবস্থা থেকে আরেকটা অবস্থায় নিয়ে যাওয়ার উপরে ডিফাইন করে। এই ফাংশনটাকে বলা হচ্ছে ট্রান্সলেট, অর্থাৎ এই জায়গা থেকে ট্রান্সলেট করে বা সরিয়ে আরেক জায়গায় নিয়ে যাওয়া, তো তাকে বলতেছি ট্রান্সলেট। তাহলে ওর ফাংশন বললাম ট্রান্সলেট। কোন ফাংশন কথাটা যখনই বলবো তার সাথে অবশ্যই ফাংশন কলিং অপারেটর হিসেবে ফার্স্ট ব্র্যাকেট লাগবে। কোন ফাংশন যদি এক্সিকিউট করতে হয় ফার্স্ট ব্র্যাকেট লাগবে। এখন এই ফাংশনের কিছু না কিছু ভ্যালু দিতে হবে। আমরা এই জায়গাটায় নিতে চাচ্ছি, কোন জায়গা ডিফাইন করার জন্য অবশ্যই আমার দুইটা এক্সিস দরকার মিনিমাম।
2D স্পেসে যদি কথা বলি আমার মিনিমাম দুইটা এক্সিস দরকার। এক্সিস গুলো কি কি? x এবং y অ্যাক্সিস। x অ্যাক্সিসকে যদি আমরা সিএসএস এর সাপেক্ষে বলি ওর বিহেভিয়ারটা কি হরিজন্টাল, আর যদি y কে বলি ভার্টিক্যাল। তাহলে প্রথমেই আমাদের x যাচ্ছে অর্থাৎ হরিজন্টাল ভ্যালুটা বলে দিতে হবে। তাহলে আমি প্রথমে বললাম ট্রান্সলেট x হয়তো বললাম 100 পিক্সেল, এরপরে হয়তো বললাম y হয়তো বললাম 50 পিক্সেল। যদি আমরা এটাকে গিয়ে একটু ব্রাউজারে এবার রিফ্রেশ করে দেখি তাহলে দেখব যে ও লেফট থেকে 100 পিক্সেল এবং টপ থেকে 50 পিক্সেল ছেড়ে অবস্থান করছে। যদি ওকে আবার বাড়ায়া হয়তো আমরা বললাম যে 150 পিক্সেল, তাহলে সে 150 পিক্সেল দূরে অবস্থান করছে। এখন এই কাজটাই আমরা যদি একটু ট্রান্সলেটের সাথে দেখতে চাই, কারণ ও তো এখন অনেক রকম হচ্ছে কি স্ট্যাটিক অবস্থায় আমরা পজিশন করলে যেরকম হয় সেরকম একটা অবস্থা, বা মার্জিন দিয়ে আমরা এই কাজটা করতে পারতাম যে উপর নিচে মার্জিন দিয়ে দিলাম। এই ধরনের ক্ষেত্রে আমরা সাধারণত ট্রান্সফরমেশন এই প্রপার্টিগুলা যখন ব্যবহার করি ম্যাক্সিমাম ক্ষেত্রে যে কাজটা রিলেটেড সেটা হচ্ছে আমাদের বর্তমান অ্যানিমেশন যেগুলো আমরা দেখতেছি ট্রানজিশন, এটার সাথে একটু চলে আসে। তাহলে আমি বলতে চাচ্ছি H1 কে যখন হোভার করব তখন আসলে এই ট্রান্সলেট প্রপার্টিটা অ্যাপ্লাই হবে, বলতে পারি তো? ট্রান্সলেটটা কি আগে যে অবস্থান ছিল সেটার সাপেক্ষে? হ্যাঁ, আগের অবস্থানের সাপেক্ষে। তাহলে আমি এটা হোভার ইফেক্টটা চাচ্ছি যে নরমাল অবস্থা থাকবে, হোভারের সময় এই পজিশনে যাবে। তাহলে আমি সেটা যদি চাই তাহলে নরমাল অবস্থান থেকে নেয়ার জন্য ওর একটা ট্রানজিশন দেই স্মুথলি যাতে হয়। ট্রানজিশন দিলাম, ট্রানজিশন হয়তো বলে দিলাম অল, এরপরে বললাম 2 সেকেন্ড। এইটা যদি আমরা এবার একটু দেখার চেষ্টা করি তাহলে কি হবে, যখন ওর উপরে নিব ও মুভমেন্ট করবে, মুভমেন্ট করে এই অবস্থায় চলে আসবে। কিন্তু ওর একটা সমস্যা আছে, ওর উপরে নিলে মুভমেন্ট করতেছে কিন্তু এটার জন্য আমাদের একটু সমস্যা হয়ে গেছে। আমি আসলে কার্সর যেখানে থাকবে সেটার উপরে আসলে ও ডিফাইন করতেছে, কারণ আমি হোভারটা দিছি কার উপরে, সরাসরি এই সনের উপরে। আর হোভার যেহেতু কার্সরের সাথে রিলেটেড, কার্সর না থাকলে তো রিফ্লেক্ট থাকবে না। তাহলে আমি এটাকে একটু এবার ভালো করে আলাদা করে একটা জায়গা তৈরি করি। আমি একটা ডিভ নিয়ে নেই, এবার একটা এরিয়া দিয়ে দিলাম যে এই এরিয়ার মধ্যে হোভার ইফেক্ট দিলে যেন ওর চাইল্ড হিসেবে যে H1 আছে সে যেন এফেক্টেড হয়, তাহলে আমরা মুভমেন্টগুলো ভালো করে বুঝতে পারবো। এটার জন্য আমি ওর একটা উইথ দিয়ে দেই, উইথ দিলাম হচ্ছে 600 পিক্সেল, হাইট দিলাম হচ্ছে 400 পিক্সেল, একটা বর্ডার দিয়ে দেই, বর্ডার দিলাম হচ্ছে 2 পিক্সেল সলিড, মার্জিন দিয়ে দিলাম হচ্ছে অটো। এবার আমার হোভার স্টেটটা পরিবর্তন করতে যাচ্ছি। আমি বলতে চাচ্ছি ওর প্যারেন্ট হিসেবে যে ডিপটা আছে এই ডিপটায় হোভার করলে অর্থাৎ এই ডিপটার উপরে মাউস নিয়ে গেলে ওর চাইল্ড এফেক্টেড হবে। তাহলে আমার সিলেক্টর কিভাবে লিখতে হবে? ডিপ ওভার ওভার ডিপ ওভার, তাহলে ডিপ ওভারের পরে হোভার তারপরে H1 সাথেই না স্পেস অর্থাৎ আমি বলতে যাচ্ছি ডিপটার উপরে যখন হোভার করব ইফেক্টটা কার উপরে অ্যাপ্লাই হবে? এই সনের উপরে। তাহলে আমরা এটা সেভ করলাম, সেভ করে নিয়ে আসলাম। এবার আমি যখন এইখানে নিব ওর উপরে নিয়ে গেলি, যেহেতু টোটালটা আমি এরিয়া বলেই দিছি, তাহলে আমরা ইফেক্টটা দেখতে পাচ্ছি। তাহলে ট্রান্সলেট করলো, ট্রান্সলেট করলে সে উপর নিচে দুইটা জায়গায় ছেড়ে দিল। যেহেতু আমরা একটা এক্সেসিস এর উপরে ডিপেন্ড করতেছি তাহলে আমাকে দুইটা ভ্যালু অবশ্যই দিতে হচ্ছে। কিন্তু হয়তো আমি এবার চাইতে পারি যে না শুধু আমি ভার্টিক্যালি বা শুধু আমি হরিজন্টালি অবস্থান করাইতে চাই, তো সেই ক্ষেত্রে আমার কোনো না কোনো ওয়ে লাগবে না যে আমি শুধু হরিজন্টালি বা ভার্টিক্যালি অবস্থান করাইতে পারি। 0 দিয়ে এখানে 0 দিয়ে দিব। এইখানে 0 না দিয়ে একটু আগে দেখি কি হচ্ছে। যদি 0 না দেই সেই ক্ষেত্রে সে প্রথম ভ্যালু একটা ভ্যালু যদি থাকে সেটাকে অলওয়েজ এক্স এক্সিস এর ভ্যালু হিসেবে কাউন্ট করবে, কারণ ও প্রথমে যে আছে প্রথমে গিয়ে তার ভ্যালু থাকার কথা ছিল কি এক্স এক্সিস, সে এক্স এক্সিস এর ভ্যালু বসায় দিয়েছে, তার জন্য কোনো অসুবিধা নাই। এরপরে সে যখন ওয়াই এক্সিস এ খুঁজতে গেছে গিয়ে দেখছে ওর কোনো ভ্যালু নাই,
ওয়াই অ্যাক্সিসে যখন খুঁজতে গেছে দেখছে ওর কোনো ভ্যালু নাই, সে কাউকে বসাইতে পারে নাই, কিন্তু তার খুঁজতে হয়েছে কিন্তু দুইটাই, কারণ ওর নিয়ম অনুযায়ী দুইটা ভ্যালু থাকার কথা ছিল, সে দুইটাই খুঁজছে। আপনার প্রসেস কস্ট কিন্তু কমে নাই, কিন্তু আপনি চাচ্ছেন একটা, তো সিএসএস সেই একটা প্রসেস কস্ট কমানোর ব্যবস্থা আপনাকে করে দিছে। আপনাকে বলছে যখন আপনি কেবলমাত্র এক্স এক্সিস চাবেন তখন বলে দিতে হবে ট্রান্সলেট এক্স, এবং এক্সটা ছোট হাত লিখলে অসুবিধা নাই, বাট বড় হাত লেখাটা স্ট্যান্ডার্ড বড় হাতে লিখবেন। এবার যখন বলে দিচ্ছেন, যখন মাউস পয়েন্টার নিয়ে যাবেন সে এক্স এক্সিস বরাবরই মুভমেন্ট করবে, তাতে তার কোনো অসুবিধা নেই। যদি এবার ওয়াই চাই তাহলে বলে দিতে হবে কি ট্রান্সলেট ওয়াই, এবং সে এবার ওয়াই এক্সিস বরাবর মুভমেন্ট করবে। যদি 3D স্পেসে কাজ করেন তাহলে আরেকটা এক্সিস চলে আসবে, সেটা কি জেড এক্সিস। জেড এক্সিস এখন আসলে বুঝবেন না, যেহেতু আমরা 3D স্পেস 3D এলিমেন্ট নিয়ে কাজ করতেছি না এজন্য, বাট অন্য এলিমেন্ট দিয়ে 3D স্পেসটা বোঝায় দেওয়ার চেষ্টা করব। তাহলে ট্রান্সলেটর মূলত কাজ হচ্ছে কি পজিশন হোভারের সাথে পজিশন ওর অবস্থান পরিবর্তন করা, ওর অবস্থান পরিবর্তন করে সে অন্য অবস্থানে মুভ করবে। সাধারণত অ্যানিমেশন এই ধরনের ক্ষেত্রে এই প্রপার্টিটা ব্যবহার করা হয়। এরপরে আপনি হয়তো চাইতে পারেন যে আমি কোনো এলিমেন্টকে স্কেল করব। স্কেল করা বুঝি বর্তমান যে সাইজ আছে এই সাইজের অনুপাতে সাইজ বৃদ্ধি করা বা কমানো, অনেকটা বলতে পারি জুম ইন করা অথবা জুম আউট করা। তাহলে স্কেল করা, স্কেল করার জন্য আমি যেটা আপনাকে বললাম যে একটা ফাংশন হবে, ওর ইউনিট কি হবে পার্সেন্টেজ। বর্তমান যে সাইজ আছে এই সাইজের অনুপাতে সে বাড়বে কমবে, এবং এই সাইজটা যদি সাইজটার অনুপাতটা কিভাবে বাড়ে কমে ওর মাল্টিপ্লিকেশন হিসাবে, অর্থাৎ বর্তমান যে সাইজ আছে আপনি যে ভ্যালু দিবেন তার গুণিতক আকারে সে বাড়বে আর কমবে। তাহলে গুণিতক আকারে যদি বাড়ে কমে তার ইউনিট দিতে হবে না, ইউনিটটা তাহলে ইউনিট লাগবে না। ডিফল্ট অবস্থায় ওর ভ্যালু কত থাকে 1 1, কারণ 1 দিয়ে যাকে গুণ করবেন বর্তমান সাইজই তো থাকবে, বাড়বে তো না। তাহলে আমি যদি 2 দেই তাহলে ওর এবার সাইজ ও স্কেল করবে কি আরে দ্বিগুণ করে। তাহলে আমরা যদি একটু গিয়ে দেখি, যখন ওর উপরে নিয়ে যাব ও দ্বিগুণ হারে ওর বর্তমান যে সাইজ ছিল তার দ্বিগুণ হারে নিয়ে যাবে। যদি আরো বাড়াইতে চাই জাস্ট পরিমাণ বাড়াই দিব, আর যদি এবার কমাইতে চাই মাইনাস মাইনাস ভ্যালু হয় 0.5 মাইনাস দিয়ে আর কি গুণ করবেন কিউ বলেন? পয়েন্ট দিয়ে আসবে। গুণিত আকারে বাড়তেছে, মাইনাস দিয়ে কি গুণ করবেন? তাহলে পয়েন্ট যদি আমি অর্ধেক চাই তাহলে সেই ক্ষেত্রে কি করতে হবে 0.5। এবার যখনই ওর উপরে নিয়ে যাবেন ওর বর্তমান যেই সাইজ আছে তার অর্ধেক সাইজে চলে যাবে। যদি আরো কমাইতে বাড়াইতে চাই জাস্ট পয়েন্ট হিসাবে একদম 1 থেকে শুরু করে 9 পর্যন্ত দিয়ে দিলেই হয়ে যাবে। আচ্ছা, এরপরে আপনি হয়তো চাইতে পারেন কোন এলিমেন্ট, সেই এলিমেন্টটাকে আমি চাচ্ছি হয়তো ঘুরাইতে, তাহলে কোনো কিছুকে ঘুরাইতে চাচ্ছি, এই ঘুরাইতে চাইলে তার প্রপার্টি তার ফাংশনের নাম কি হতে পারে, কি বলতে পারি আমরা রোটেট। রোটেট। তাহলে আমরা এরপরে সিএসএস আমাদের যেটা দিয়ে দিছে তার নাম হচ্ছে রোটেট। কোনো কিছুকে ঘুরাচ্ছেন, কোনো কিছুকে ঘুরাবার সময় ওর ইউনিট কি হবে বিভিন্ন ডিগ্রি ধরে আর কি। ডিগ্রি, অর্থাৎ অ্যাঙ্গেল বেস ওকে আমার ঘুরাইতে হবে, তাহলে ওর ইউনিট অবশ্যই ডিগ্রি হবে। কত ডিগ্রি পর্যন্ত হইতে পারে 180 ডিগ্রি 360 ডিগ্রি। বাকি অর্ধেক কই যাবে? অর্ধেক নিয়ে বললেন 360 এটা আসলে আমাদের অসুবিধা না ওই। তো যাই হোক, আমি হয়তো বললাম যে আমি কোন এলিমেন্টকে রোটেট করতে চাই 90 ডিগ্রি, ডিগ্রির ইউনিট লেখার শর্ট ফর্ম হচ্ছে ডিইজি। তাহলে ডিগ্রি 90 ডিগ্রি, 90 ডিগ্রি যদি আমি দেই তাহলে দেখবো হচ্ছে ওকে যখন হোভার করতেছি ও একদম 90 ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেট করে অবস্থান করছে। আর যদি এবার আমি 180 দেই, পুরোটা উঠে যাবে। 180 দিলে এক্স্যাক্টলি পুরোটা 360 দিলে আমাদের আগের পজিশন চলে যাবে। 180 দিলে পুরোটা উল্টো অবস্থান করবে। তাহলে 360 দিলে আগের পজিশন চলে যাবে, এই পজিশন থাকবে আর কি।
এটা ঘুরে আবার হয়তো আগের পজিশনে আসবে। 360, তাকে তো ফুলটা ঘুরতে হবে, তো সে ফুলটা ঘুরে নিছে। এবার হয়তো আমি চাইতে পারি যে কোনো এক্সিস বরাবর ঘোরাবো, কোন এক্সিস বরাবর ঘুরাতে চাইতে পারি না? তো আমি বললাম কোন এক্সিস বরাবর ঘুরাবো, আমি বললাম ওর এক্সিসটা হবে হচ্ছে এক্স এক্সিস। এক্স এক্সিস বরাবর 360 ডিগ্রি ঘুরাবো বললাম, অসুবিধা নাই। এক্স এক্সিস বরাবর ঘুরাবো বলতেছি, তাহলে এবার ওর ইফেক্টটা কি রকম হবে সেটা বলেন। ডিফল্টটাই এদিকে এসে ঘুরবো, ডান দিকে এসে ঘুরবো। ডিফল্টটাই থাকার কথা। ডান দিকে এসে ঘুরবে। এক্স এক্সিস বলতে কি বুঝি? এক্স এক্সিস মানে কি? হরিজন্টাল না? তাহলে ওকে দিয়ে ওকে কেন্দ্র করে ঘুরাবো, তাহলে ঘুরবে কিভাবে? এইভাবে ঘোরার কথা না? ও এক্স্যাক্টলি ওইভাবেই ঘুরবে। আচ্ছা আচ্ছা। আমি এক্স এক্সিস কে ধরে ঘুরাইতে যাচ্ছি, তাহলে সেভাবে ঘুরবে না। এরপরে যদি আমি বলি যে ওয়াই এক্সিস কে ধরে ঘুরাবো, তাহলে ওই যে এইভাবে ঘুরবে। এই যে ঘোরাচ্ছেন, ঘোরাবার সময় ও একটা কেন্দ্রকে কেন্দ্র করে ঘুরতেছে, কারণ কোনো কিছুকে আপনি যদি ঘুরাইতে চান অবশ্যই তার কোনো না কোনো কেন্দ্র লাগবে, তাই না? ও বাই ডিফল্ট কাকে কেন্দ্র করে ঘুরতেছে? ওর পজিশনটাকে, ওর পজিশনটাকে ঠিক না, ওর সেন্টারকে, ওর যে পজিশন সেটা ওর সেন্টারকে, মধ্যবিন্দু। ওর সেন্টারকে। হ্যাঁ, এখন মানে বর্তমানে তো স্লিং ফ্যান আছে, মাঝখান দিয়ে ঘুরতেছে, ওনারা হাত পাখা বানাইতে যাচ্ছেন, তাহলে কি করতে হবে? ওর এই কেন্দ্রটা মুভ করতে হবে না? অর্থাৎ এবার সে ঘুরতেছে মাঝখানটাকে কেন্দ্র করে। আপনি এবার যদি কোনোভাবে এই দিকে কোনো একটা বা এই দিকে যেটাই বললাম পজিশন চেঞ্জ করতে পারেন, ওর কেন্দ্রটা চেঞ্জ করতে পারেন, তাহলে ওর মুভমেন্ট চেঞ্জ করা যাবে। সিএসএস আপনাকে সেই সুযোগও দিয়ে দিছে, বলে দিছে যদি আপনি কোনোটার এই অবস্থার পরিবর্তন করতে চান সেই ক্ষেত্রে আপনার ব্যবহার করতে হবে ট্রান্সফর্ম অরিজিন। ট্রান্সফর্ম অরিজিন, ট্রান্সফর্ম অরিজিন। তাহলে ট্রান্সফর্ম অরিজিন, কোনো কিছুর কেন্দ্র চেঞ্জ করতে চাচ্ছি, তাহলে দুইটা এক্সিস দেওয়া যাবে। তাহলে আমি হয়তো দুইটা এক্সিসে দিলাম 10 10 বলে দিলাম, 10 পিক্সেল 10 পিক্সেল। যখন ওর এই অবস্থা বলে দিব তখন এবার ওর মুভমেন্টটা দেখবেন, ও কিন্তু আগের মতো আর ওই জায়গা থেকে মুভমেন্ট করতেছে না, ও ওর রাইটে 10 10 অবস্থান থেকে মুভমেন্ট করতেছে। তাহলে আপনি যদি চান এটা পরিবর্তন করতে পারেন, জাস্ট জেনে রাখার জন্য, কারণ এটা আপনার সচরাচর কাজে লাগবে না। আমাদের ম্যাক্সিমাম ক্ষেত্রে কেন্দ্রকে করে মানে কেন্দ্রকে ডিফাইন করে ঘুরলেই ভালো হয়। আমরা যদি এবার একটু দেখতে চাই আসলে ট্রান্সলেটের ক্ষেত্রেও এটা করা যায়, যে অরিজিনটা। হ্যাঁ, ট্রান্সফর্ম অরিজিন করতেছেন, ট্রান্সফর্ম প্রপার্টির অরিজিনে চেঞ্জ করতেছেন, কোন ফাংশন ব্যবহার করতেছেন দেখার বিষয় না। বাই ডিফল্ট সবাই হচ্ছে সেন্টারকে কেন্দ্র করে ঘুরতেছে, আপনি মুভ করতে হলে ঘোরার সেটা। ক্ষেত্রে না, ট্রান্সলেটের ক্ষেত্রে বা স্কেলের ক্ষেত্রেও কি ট্রান্সলেটরের ক্ষেত্রে ওর অরিজিন আপনার কি কাজে দিবে? সেটাই জিজ্ঞেস করতেছে। ট্রান্সলেটরের ক্ষেত্রে অরিজিন তো আপনার দরকার নেই অ্যাকচুয়ালি, কারণ কেন্দ্র দরকার হচ্ছে যখন কাউকে রোটেট করবেন, স্ক্রু করবেন তখন। আচ্ছা, একটু 3D স্পেসে যদি আমাদের আসলে দেখতে হয় তাহলে একটা 3D স্পেস তৈরি করতে হবে। 3D স্পেস তৈরি করার জন্য পার্সপেক্টিভ একটা ভিউ আছে। পার্সপেক্টিভ এই ভ্যালুটা, এই প্রপার্টিটা আপনাকে ডিফাইন করে দিতে হবে যদি আপনি জেড এক্সিস দেখতে চান। তাহলে পার্সপেক্টিভ দিয়ে আমি হয়তো বলে দিলাম 200 পিক্সেল, এবং এবার যখন ওকে আমি আসলে দেখব তখন দেখা যাবে ওকে আরো একটু চেঞ্জ করি। PERS বানানটা মনে পড়ছে।
PERS এর জন্যই এই যে এডিটরগুলা। আচ্ছা, যখন পার্সপেক্টিভ কথাটা বলে দিবেন তখন অ্যাকচুয়ালি ওর জেড এক্সিসটা হচ্ছে আপনার বোঝা যাবে। এখন জেড এক্সিসটা একটু বোঝা যাচ্ছে না? জেড এক্সিস বুঝতে হলে অবশ্যই এই পার্সপেক্টিভটা দিয়ে দিতে হবে। পার্সপেক্টিভটার ভ্যালু আমরা হয়তো 1000 করে দিলাম। 1000 করে দিলে কি হচ্ছে, ওর জেড এক্সিসের দূরত্বটা কমে আসছে। পার্সপেক্টিভ মূলত জায়গাটা যদি একটু বুঝতে চান তাহলে বলতে হবে আপনি কোন 3D স্পেসকে কত দূর থেকে দেখতেছেন, কোন পজিশন থেকে দেখতেছেন। ধরে নিলাম যে এখান দিয়ে আমি কোন ক্যামেরায় একটা 3D স্পেসের ভিউ দেখতে চাই, এখান দিয়ে বলতে পারি আপনাদের যে পিছনের দরজাটা আছে এই দরজাটা দেখতে যাচ্ছি। তো দরজাটা যখন খুলবেন, এই দরজাটা খুললে ওর একটা পার্সপেক্টিভ ভিউ পাওয়া যাবে না, ওর একটা জেড এক্সিস পাওয়া যাবে। আমি এখান দিয়ে দেখলে একরকম দেখবো, উনি ওইখান দিয়ে দেখলে আরেক রকম দেখবে না। কে কত দূর দিয়ে কিভাবে দেখতেছে এইটা ডিফাইন করবে এই পার্সপেক্টিভের ভ্যালুটা। পার্সপেক্টিভের ভ্যালু যত বাড়ায় দিবেন তার জেড এক্সিসের দূরত্ব অর্থাৎ অতটা কমে আসতেছে। তার যত কমায় দিবেন, যদি আমরা আবার একটু একদম কমায় দিয়ে দেখি, আবার 100 করে দেখি, তাহলে দেখবো ওর পরিমাণটা অনেক বেড়ে যাচ্ছে, জেড এক্সিসের পরিমাণটা বেড়ে যাচ্ছে। ভ্যালু যত কম থাকবে জেড এক্সিসের পরিমাণ তত বেশি হবে, ভ্যালু যত বেশি থাকবে জেড এক্সিসের পরিমাণ তত কম থাকবে। কারণ আপনি অনেক দূর দিয়ে একটা বস্তুকে দেখতেছেন, আবার অনেক কাছ দিয়ে একটা বস্তুকে দেখতেছেন, দুইটার দেখার মধ্যে অবশ্যই পার্থক্য থাকবে, ও সেই কাজটা করবে। যদি 3D স্পেসে কাজ করেন তাহলে পার্সপেক্টিভ অবশ্যই ব্যবহার করতে হবে, এবং পার্সপেক্টিভ অলওয়েজ ওর প্যারেন্ট এলিমেন্টে ব্যবহার করবেন। কারণ চাইল্ড এলিমেন্টে ব্যবহার করলে ওই যে ট্রানজিশনের মতো, হোভারে ব্যবহার করলে একরকম, মেইন এলিমেন্টে ব্যবহার করলে একরকম, পার্সপেক্টিভের ঘটনা ওইটা। সে যখন প্যারেন্টে ব্যবহার করবেন তখন তার চাইল্ডগুলোর মধ্যে অ্যাকচুয়াল যে বিহেভিয়ারটা সেটা পাওয়া যাবে। আচ্ছা, এরপরে যেই ফাংশনটা নিয়ে একটু কথা বলবো সেটা হচ্ছে এসকিউ। এসকিউ এইটার কাজ কি সেটা বলেন। জানি না ভাই। কোনো কিছুকে বাঁকানো, আমি কোনো কিছুকে বাঁকাইতে চাচ্ছি এরকম যদি বিহেভিয়ার হয় তাহলে সেই ক্ষেত্রে আমরা এটা ব্যবহার করতে পারি। আমরা বললাম হচ্ছে 45 বাঁকানো, কোনো কিছুকে বাঁকানো অবশ্যই ডিগ্রি হবে, অ্যাঙ্গেল হবে। তাহলে 45 বললাম। 45 বলার পরে আমরা একটু দেখি আসলে কিভাবে বিহেভিয়ার করে। যখন রাইটে দিতে পারে তো লেফটে পাচ্ছে। কোনটা? এটা লেফট। আচ্ছা, ঘটনা হচ্ছে আমি ওকে বলে দিছি এটা হচ্ছে ধরেন আমার এক্স এক্সিস। আচ্ছা, তার আগে বলেন প্রথমটা আপনার কোশ্চেনটা কেন হয়েছে সেটা বুঝতে পারছি। এর আগে যখন ঘুরাইছি ক্লকওয়াইজ ঘুরছে সেটা বলতে চাচ্ছেন তো? জি। এন্টি ক্লকওয়াইজ যদি ঘুরাতে চাইতেন কি করতে হতো? মানে ঘুরতে তো আমি দুই ভাবে চাইতে পারি, ক্লকওয়াইজে চাইতে পারি, এন্টি ক্লকওয়াইজ চাইতে পারি। এন্টি ক্লক ঘুরতে হলে কি করতে হবে? মাইনাস করে দিতে হতো। ভ্যালুটা মাইনাস করে দিতে হবে। মাইনাস করে দিলে দিক পরিবর্তন হয়ে যাচ্ছে না? এক্স ওয়াই এর ক্ষেত্রে কি মাইনাস করে দিলে তো দিক পরিবর্তন হয়ে যাচ্ছে, এটা মাইনাস করে দিতে হবে। আপনি ওর ঘটনা হচ্ছে এরকম, ও এই অবস্থায় আছে, ওকে বলছেন এক্স বরাবর এবং ওয়াই বরাবর 45 ডিগ্রি অ্যাঙ্গেল করো। 45 প্লাস কোন দিকে আছে? এদিকে আছে না? ওটা তো 45 এই দিকে আছে না? উপরের দিকের কথাটা আগে বলেন আমাকে। 45 উপরের দিকে আছে না? তাহলে সে তাকে বলছেন 45 এইখানে চলে আসছে, সে এখান দিয়ে বাঁকায় চলে আসছে, তার টোটালটা ঘুরে তো এখানে এসে অবস্থান করার দরকার নাই, তার কাছে হচ্ছে শুধু বাঁকানো, ঠিক আছে। তার থেকে ঘুরে আসার দরকার নেই। ঘুরে আসার কি দরকার আছে? না না। যদি মাইনাসে নিয়ে আসেন তখন সে নিচ দিয়ে বাঁকাবে, সে ঘুরে দিবে। আপনি এই ভ্যালুটা কি জাস্ট নেগেটিভ করেন, মাইনাস কোথায়? নিচের অংশ ধরি আমরা, এক্স ওয়াই নিয়ে আপনারা গ্রাফ নিয়ে কাজ করছেন না, মাইনাস কোথায়? নিচে থাকে তো। নিচে। তাহলে এবার বলছেন -40, তার মানে এইখানে আছে, তার কর্নারটা বাঁকাবার জন্য এই জায়গায় আসতে হয়েছে, সে মাইনাস এইখানে নিয়ে আসছে। আচ্ছা ভাই, তাহলে যখন আমরা ট্রান্সফর্ম করছিলাম, ট্রান্সফর্মে যখন x এবং y এর ভ্যালুটা দিয়েছি,
যদি ওইখান থেকে এইচ ওয়ান এর পজিশন থেকে যদি ওটা নিচে নামে বা যাই হোক, আমরা তো ওয়াই মানটা সবসময় মাইনাস ধরলে নিচে নামে। আমরা দেখছি যে ওই যদি আপনি যখন প্লাস দিচ্ছেন সিএসএস এর বিহেভিয়ারটা আগে বুঝেন। টপ লেফট, আগে টপ দিছিলেন না, টপ বলছেন 50, সে কি করছে 50 উপরে উঠে গেছে না 50 নিচে নেমে গেছে? নিচে নামছে। অলওয়েজ নিচে নামায়, ও উপর থেকে জায়গা ছেড়ে দেয়, সাইড থেকে জায়গা ছেড়ে দেয়। যখন লেফট বলেন লেফট থেকে জায়গা ছেড়ে দেয় না লেফটে ঢুকে যায়? জায়গা ছেড়ে দেয়। তাহলে আপনি যখন ওয়াই বলছেন পজিটিভ, সে পজিটিভ দিক থেকে ছেড়ে নিচে নামছে, যখন মাইনাস বলবেন ছেড়ে উপরে উঠবে। তাহলে যখন আমরা এক্স এর মানটা পজিটিভ দিচ্ছি তাহলে কি তখন নেগেটিভ দিক থেকে যাবে না? আমরা যে এক্স এর মানটা তো 100 150 বা 120 দিছিলাম, হ্যাঁ তাহলে সেটা তো আমরা ওইখানে মাইনাস টেন বা কিছু দিই না, শুধু এই দিয়ে রাখছি আর কি। হ্যাঁ, প্লাসের মানটাই দিয়ে রাখছি। প্লাস দিলে সে জায়গা ছেড়ে দিবে, যে দিক দিয়ে বলতেছেন পজিটিভলি সে জায়গা ছেড়ে দিবে। যে অবস্থান আছে, আচ্ছা এই অবস্থানটাকে কিভাবে বলি আপনাকে, দাঁড়ান। যখন প্লাস দিচ্ছেন জি জি সে এদিক দিয়ে জায়গা ছেড়ে দিচ্ছে, এখন এদিক দিয়ে জায়গা ছাড়তে হলে তো তার এদিকে যেতে হবে। অবশ্যই। যখন মাইনাস দিচ্ছেন সে এদিক দিয়ে জায়গা ছেড়ে দিচ্ছে, তাহলে তো এক্স এদিকে আসতে হবে। হ্যাঁ বুঝেন নাই? বুঝতে পারছি। যখন এখানে প্লাস দিচ্ছেন, এইটা প্লাস এইটা প্লাস, এইটা মাইনাস এইটা মাইনাস, এটা তো আপনি বলতে যাচ্ছিলেন। প্লাস দিচ্ছেন সে এদিক দিয়ে জায়গা ছেড়ে দিচ্ছে, ছেড়ে দিলে তো তার এদিকে সরতে হচ্ছে। যখন মাইনাস দিচ্ছেন তার কথা হচ্ছে এদিক দিয়ে জায়গা ছাড়বা, তাহলে তো সে এদিকে যাবে। যখন এইখানে প্লাস দিচ্ছেন তার কথা হচ্ছে উপর দিয়ে জায়গা ছাড়বা, নিচে নামছে। যখন মাইনাস দিচ্ছেন তার মানে হচ্ছে এইখান দিয়ে উপরে যাবে, সে উপরে উঠতেছে। মাইনাস প্লাসের কোনো ভেজাল নাই। আপনি যে ভেজাল মনে করছেন ভেজাল নাই, আপনার একটু ন্যাচারাল চিন্তাটাকে এখানে বলতে পারেন যে মডিফাই করছেন। সিএসএস এর ক্ষেত্রে ভ্যালু ছেড়ে দেয়, ভ্যালু অ্যাড করে না, মুভমেন্ট করে। ঠিক আছে, এক্সিস বরাবরই মুভমেন্ট করে। আপনার ম্যাথমেটিক্যালের যেই টার্ম, এই প্রোগ্রামিং বলেন যাই বলেন নাই বলেন, তারা তো আসলে ম্যাথমেটিক্যালের বাইরে কিছু না, তো তারা নিজেরা কিছু ইমপ্লিমেন্ট করে নাই। যদি এবার ওয়াই এক্স আলাদা করে বলতে পারি না, জি বলতে পারছি। যদি আমি এবার ওয়াই বলে দেই, পুরো ওয়াই পজিশন থেকে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে বাঁকছে। ওয়াই পজিশনটাকে না, আপনি একটা জায়গায় খেয়াল করেন। যখন এক্স বলে দিবেন, ও কেবলমাত্র ওর যে এক্স এক্সিস জি 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 এদেরকে মুভ করবে। যখন ওয়াই বলে দিবেন, কেবলমাত্র এই ওয়াই যে এক্সিস এদেরকে মুভ করবে। আচ্ছা ঠিক আছে। পুরো ওয়াইটাকে হ্যাঁ। ওয়াইটাই পুরো ইয়ে হয়েছে। এক্স জায়গায় একদম সমানই আছে, মানে দুই ভাগ আর কি, চতুর্ভুজের দুই ভাগ, সেটা বিপরীত দশা। আচ্ছা। তাহলে মোটামুটি কয়টা ভ্যালু পাইলেন এই পর্যন্ত ট্রানজিশনে? চারটা। আর আমরা x y না দিলে বাই ডিফল্ট x এর ভ্যালুটা নেই। হ্যাঁ, বাই ডিফল্ট একটা ভ্যালু যখন থাকে, আমি তো দুইটা ভ্যালু দেই নাই, জি। দুইটা ভ্যালু দিলে দুইটা পাবে। একটা ভ্যালু যদি আমি এখানে দুইটা দেই, দুইটার ভ্যালু চাইলে অবশ্যই তো আমাকে তাহলে দুইটা দিতে হবে। আমি তো একটা দিছিলাম, একটা দেওয়ার মানে কি শুধু x না, প্রথমেই যেটা ট্রান্সলেটরের ক্ষেত্রে বলছি, যদি একটা দিয়ে অলওয়েজ x একটা ধরে নিবে, এজন্য এটা। যদি দুইটা আলাদা করে দিতে হয় তাহলে দুইটা আপনার ভ্যালু দিয়ে দিতে হবে। তো যেই কথাটা বলতেছিলাম যে টোটাল ভ্যালুটা কি হবে, মানে কয়টা ফাংশন পাইলাম? চারটা। চারটা। প্রথম কি ছিল? ট্রান্সলেট। ট্রান্সলেট, তার কাজ ছিল কি অবস্থান অনুযায়ী পরিবর্তন, মুভমেন্ট করা, movement করা। খুব জেনারেল, তেমন কিছু না। তারপরে দেখলাম স্কেল। স্কেল আপনাদের লাগবেই, বিশেষ করে কোনো ইমেজের উপরে আপনারা, আমরা সাধারণত যে ইফেক্টগুলো দেখে থাকি, যে ইমেজের উপরে কার্সর নিয়ে গেলে ইমেজটা হয় জুম হচ্ছে, জুম আউট হচ্ছে, এই ধরনের ইফেক্টটা এখন খুব বেশি চলছে না। তাহলে এইটা জাস্ট এই স্কেল দিয়েই করা, আর কিছু লাগবে না। তাহলে স্কেলটা ভালো করে করতেই হবে। এরপরে দেখলাম হচ্ছে কি রোটেট। রোটেট খুব বেশি কাজে লাগবে তা না, কিছু কিছু জায়গায় লাগবে। আপনি কোন একটা এলিমেন্টকে একটু রোটেট করাতে চাইতে পারেন, হ্যাঁ, তো সেই ক্ষেত্রে আপনার লাগবে। এরপরে যেটা দেখলাম সেটা হচ্ছে কি স্ক্রু। এর কাজ কি বাঁকানো। মোটামুটি আপনি যদি কোনো এলিমেন্টকে, বিশেষ করে ইমেজ, আজকাল অনেক জায়গায় ইমেজ দেখবেন যে ইমেজগুলো নিয়ে ওর একটা ডিজাইন দেওয়া হয় যে একটু বাঁকানো টাকানো থাকে, হ্যাঁ, এইভাবে কিছু ইমেজের ডিজাইন দেওয়া হয় না, এই টাইপের যদি কিছু করতে হয় সেই ক্ষেত্রে আপনাকে এইভাবে স্ক্রু ডিফাইন করে দিতে হবে।
এছাড়া আরেকটা ফাংশন আছে যে মূলত আপনাকে কাস্টম ট্রান্সফর্ম ফাংশন তৈরি করার সুযোগ দিবে, যাকে বলা হচ্ছে ম্যাট্রিক্স। ম্যাট্রিক্স যেহেতু চলে আসছে তাহলে সেই ক্ষেত্রেই তার সাথে অনেকগুলো প্রপার্টি চলে আসবে, এবং যদি আপনার ফাংশন সম্পর্কে ভালো আইডিয়া থাকে তখনই ম্যাট্রিক্স নিয়ে কাজ করতে যাবেন, সাধারণত এটা নিয়ে কাজ করার দরকার হবে না, কারণ যেগুলো দিছে এইগুলোর ইউজ করেই তো শেষ করা যায় না। আচ্ছা, মাল্টিপল ট্রানজিশন ঘটাইতে পারছিলেন? ট্রানজিশন মাল্টিপল ট্রানজিশন দেখা মানে ওই যে কয়েকটা ডিভ একসাথে, কয়েকটা ডিভ একসাথে না, আমি বলতে চাচ্ছি ধরেন একটা এলিমেন্ট, এটার ক্ষেত্রেই বলি, হয়তো H1 এর একটা ব্যাকগ্রাউন্ড কালার আছে, এরপরে বললাম ওর ব্যাকগ্রাউন্ড কালারের সাথে সাথে হচ্ছে ওর ফন্ট সাইজ আমি বৃদ্ধি করব, তাহলে মাল্টিপল ট্রানজিশন যদি ঘটাইতে পারি মাল্টিপল ট্রান্সফর্মও ঘটানো যাবে। অর্থাৎ আপনি প্রথমে বললেন সে প্রথমে রোটেট হবে, রোটেট হয়ে তারপরে সে ট্রান্সলেট হবে, এই কাজগুলো আমরা করতে পারবো না। মাল্টিপল ট্রানজিশন যেহেতু ঘটানো যায় মাল্টিপল ট্রান্সফর্মও ঘটানো যাবে। এইগুলার কম্বিনেশন করলেই দেখবেন অনেকগুলা সুন্দর সুন্দর ইফেক্ট তৈরি হয়ে যায়। আচ্ছা, এরপরে যেই প্রপার্টিটা নিয়ে একটু কথা বলবো সেটা হচ্ছে CSS3 এর বক্স শ্যাডো। বক্স শ্যাডো, তাই না? শ্যাডো তো বুঝি ছায়া, তার মানে হচ্ছে পিছনে আলাদা একটা লেয়ার বলতে পারি, তাই তো? তাহলে আমরা বললাম বক্স শ্যাডো, এবং বক্স শ্যাডোর ওর তো পিছনে একটা লেয়ার হোক যা হোক তারও একটা অবস্থান তো করতে হবে, তাহলে অবস্থান করতে হলে তারও দুটো এক্সিস চলে আসবে, একটা হচ্ছে হরিজন্টাল অবস্থান, একটা হচ্ছে কি ভার্টিক্যাল অবস্থান। তাহলে হরিজন্টাল আর ভার্টিক্যাল, প্রথমেই যদি আমাদের হরিজন্টাল দিতে হয় যেহেতু এক্স এক্সিস হরিজন্টাল ডিফাইন করতেছে, তাহলে আমি প্রথমে বললাম প্রথমে হরিজন্টালি সে 15 পিক্সেল অবস্থানে অবস্থান করবে, তারপরে বললাম ভার্টিক্যাল সেও বললাম হচ্ছে 15 পিক্সেল অবস্থায় অবস্থান করবে, তারপরে এই দুইটাই জাস্ট আগে একটু দেখি, দুইটা ভ্যালু বললাম, জাস্ট তার শ্যাডোর অবস্থানটা কোথায় কি হবে সেটা একটু বলে দিলাম। তাহলে দেখবো বক্স শ্যাডো বলে আমরা দুইটা কোঅর্ডিনেট যখন বলে দিব, বলে দেওয়ার সাথে সাথে ওর পিছনে একটা লেয়ার চলে আসবে, এবং বাই ডিফল্ট ওর কালার হচ্ছে কি আপনার বর্ডার কালার কি রকম ছিল? বর্ডার কালারের বিহেভিয়ার কি বলতো? বাই ডিফল্ট কি বর্ডার বাই আপনার ফন্টের যে কালার থাকবে, অর্থাৎ যেই কালার আপনি দিবেন সেই কালার হচ্ছে বাই ডিফল্ট কালার। বাই ডিফল্ট যেহেতু ইউজার এজেন্টে ফন্টের কালার ব্ল্যাক দেয়া আছে, ওর কালারও ব্ল্যাক, অবশ্য ওর কালার একটু ডিফারেন্ট করে, মানে ডিফার করে হালকা। আচ্ছা, তাহলে আমরা বললাম শ্যাডো, কিন্তু ওকে শ্যাডো শ্যাডো মনে হচ্ছে না, শ্যাডো শ্যাডো মনে করতে হলে ওর মধ্যে একটু ব্লার ইফেক্ট নিয়ে আসতে হবে। তাহলে পরবর্তী যে প্রপার্টি তাকে বললাম হচ্ছে ব্লার, আমি বলে দিলাম এইটাও 15 পিক্সেল, জাস্ট বোঝার সুবিধার্থে আমি ভ্যালুগুলো বাড়ায় দিচ্ছি। তাহলে এইবার একটু হইলো শ্যাডো শ্যাডো মনে হচ্ছে। এরপরে আপনি চাইলে এই শ্যাডোটার সাইজ ডিফাইন করতে পারেন। শ্যাডো আসলে কিসের উপরে ডিফাইন মানে নির্ভর করে? টেক্সট প্রপার্টি, শ্যাডোর পরিবর্তন কিসের উপরে নির্ভর করে? ওটার আয়তন, লাইটের উপরে ডিফাইন করে। আচ্ছা, তাহলে এরপরে আমরা যে প্রপার্টিটা দিতে পারবো এই জায়গাটাকে আমরা বলে থাকি হচ্ছে স্পিড। এই স্পিডের কাজ হচ্ছে এটার সাইজ কতটুকু হবে বা এই শ্যাডোটা কতটা এরিয়া নিয়ে থাকবে, কতটুকু ছড়ায় থাকবে সেটা ডিফাইন করা। হয়তো ওর ক্ষেত্রে আমি ওর ক্ষেত্রে বলে দিলাম 15 পিক্সেল। তাহলে এবার দেখবো ওর সাইজটা বড় হয়ে গেছে। আপনি এরপরে কি চাইতে পারেন? শ্যাডোর কালার পরিবর্তন করতে চাইতে পারি না? শ্যাডোর কালার তো পরিবর্তন হয় নাকি শুধু ব্ল্যাকই থাকে? আমি হয়তো বলে দিলাম গ্রিন, যখন বলে দিব তখন ওর কালারও পরিবর্তন হয়ে যাবে। গ্রিনের আগেরটা 15 পিক্সেল দিছে, এটা ওইখানে 15 পিক্সেল হইলো কিভাবে? ও বেশি মনে হইতেছে, চারদিক থেকে 15 পিক্সেল হিসাব করেন।
চারদিক থেকে চারদিক থেকে, এবং ওর ব্লারের জন্য কিছু এরিয়া বাদ আছে, সেই জায়গাটা হিসাব করতে হবে, যেটা আপনি বুঝতে পারতেছেন না। আচ্ছা, এরপরে আপনি কি যেতে পারেন, শ্যাডো দুইটা বিহেভিয়ার হইতে পারে, সে আউটসাইডেও থাকতে পারে ভিতরে আবার ইনসাইডেও থাকতে পারে। বাই ডিফল্ট আছে কি তাহলে আউটসাইড আউটসাইড, তাহলে যদি ভিতরে আনতে চাই তাহলে বলতে হবে ইনসেট, ভিতরে আনতে চাইলে বলতে হবে ইনসেট। আমরা একটু আয়তনটা কমায় দিই, নাহলে ভালো বোঝা যাচ্ছে না। তাহলে এবার শ্যাডোটা তার ভিতরের দিকে চলে আসবে, যদি আরো একটু কমায় দেন তাহলে আরো ভালো বোঝা যাবে। মাল্টিপল শ্যাডো, আচ্ছা মাল্টিপল শ্যাডোর আগে আমাকে বলেন, আমি এই স্প্রেড ভ্যালুটা বাদ দিয়ে দিলাম, এটা খুব একটা কাজে যে দিবে সেরকম না। এখন শ্যাডো কি শুধু এইরকম অবস্থানে অবস্থান করবে? এরকম অবস্থান বলতে এইভাবে অবস্থান করবে, উপরে অন্য দিকে থাকতে পারে না, এটা একদিকে আছে, অন্য দিকে যদি নিতে চাই তাহলে কি করতে হবে? থাকতে পারে, তাহলে কি করতে হবে? তাহলে x এবং y এগুলো নেগেটিভ করে দিলি তাহলে সে তার দিক পরিবর্তন করবে। আমরা x এবং y অ্যাক্সিস এর যে প্লাস মাইনাসের হিসাবটা বলছিলাম সেই অনুযায়ী সে তার দিক পরিবর্তন করবে। এখন মাল্টিপল শ্যাডো চাইতে পারি না? জি। তাহলে আমি একটা মাল্টিপল শ্যাডো চাইলাম, হয়তো এইটাই নিলাম। মাল্টিপল প্রপার্টি যদি একসাথে, মাল্টিপল প্রপার্টি ভ্যালু যদি একসাথে ব্যবহার করতে হয় কিভাবে বসাই? কমা দিয়া। তাহলে একটা কমা দেন, কমা দিয়ে জাস্ট এটাকে বসায় দেন, বসায় হয়তো এটাকে আমরা চেঞ্জ করে পজিটিভ করে দিলাম, তাহলে মাল্টিপল শ্যাডো দেয়া যাবে। জাস্ট কমা সেপারেটেড, আপনি যেভাবে চাচ্ছেন, কোন পজিশনে কাকে কিভাবে চাচ্ছেন, কোন কালারে চাচ্ছেন সেটা বলে দিলেই হয়ে যাবে। এর সাথে কি আমি লেখারও চেক ফলাইতে পারি? লেখারও কি সেটা আসবো। কয় ধরনের প্রপার্টি? সিএসএস সাধারণত কয় ধরনের প্রপার্টির উপরে ব্যবহার করতে পারি? কয় ধরনের এলিমেন্টের উপরে ব্যবহার করতে পারি? একটা হচ্ছে কন্টেন্ট, একটা হচ্ছে কন্টেইনার। জি। আমাদের কন্টেন্ট কে? টেক্সট, ম্যাক্সিমাম হচ্ছে কি আমাদের কন্টেন্ট টেক্সট, আর সব ট্যাগগুলো কি ওর কন্টেইনার। তাহলে ট্যাগগুলো কন্টেইনার, এবং কন্টেইনারগুলোর বিহেভিয়ার কি বক্স মডেল, যেটা আমরা দেখছি বক্সের মতো। তাহলে ওর জন্য বলছি বক্স শ্যাডো। আর এবার আমরা চাচ্ছি কন্টেন্ট, অর্থাৎ আমাদের টেক্সটের উপরে ইফেক্ট করতে, তাহলে কি হবে? টেক্সট শ্যাডো। একই ধরনের ভ্যালু x লাগবে, y লাগবে, চাইলে ব্লার লাগবে। যখন বসাবেন আমরা প্রয়োজনে একটু কমায় দেই, জাস্ট x y এর অবস্থান, হয়তো কালার চেঞ্জ করে দিলাম, ওই কালারের শ্যাডো চলে আসবে। ইনসেট আউটসেট সবকিছুই আছে, বক্স শ্যাডোর যেরকম ওর মধ্যে সবকিছুই পাবেন, কেবলমাত্র স্প্রেড এই প্রপার্টি এই ভ্যালুটা ওর মধ্যে আসলে দেওয়া যাবে না, কারণ ফন্টের শ্যাডোর সাইজ সাধারণত খুব অল্প থাকে এবং ফন্টের চেয়ে বেশি হবে না, সেই ক্ষেত্রে ও এই এলিমেন্টটার এই ভ্যালুটা দেয় নাই। আর বাকিগুলো সব একই ধরনের বিহেভিয়ার, ওর মধ্যেও মাল্টিপল ব্যবহার করতে পারবেন, তাতে অসুবিধার কিছু নাই। বর্ডার রেডিয়াস সম্পর্কে আপনাদের অলরেডি ধারণা আছে, সেটা তো ব্যবহারও করছেন। এর পরের যেই জায়গাটা একটু যাব সেটা হচ্ছে সিএসএস এর গ্রেডিয়েন্ট। এই গ্রেডিয়েন্ট নিয়ে আসলে গ্রেডিয়েন্ট আমি টোটাল আপনাদেরকে দেখাবো না, কারণ হচ্ছে গ্রেডিয়েন্টের সাপোর্ট সাধারণত অল ব্রাউজার এখনো আনে নাই। যেটা নিয়ে আসছে প্রত্যেকটা ব্রাউজার তার প্রিফিক্স ইউজ করে নিজের ইমপ্লিমেন্টেশন ব্যবহার করছে, এবং নিজের ইমপ্লিমেন্টেশন যখন ব্যবহার করছে সে প্রত্যেকটার জন্য ডিফাইন করার পদ্ধতি আলাদা আলাদা করে দিছে। তাহলে এখন একটা প্রপার্টি শেখার জন্য আপনার 6টা ব্রাউজারের নিয়ম জানতে হবে, সেই জায়গাটা আসলে আমি যেতে যাচ্ছি না। বাট
সিএসএস স্ট্যান্ডার্ড অনুযায়ী যেই জায়গাটা সেটা হচ্ছে একটা এলিমেন্টের গ্রেডিয়েন্ট থাকতে হলে গ্রেডিয়েন্ট দুই ধরনের হতে পারে, একটা হচ্ছে লিনিয়ার গ্রেডিয়েন্ট আর একটা হচ্ছে রেডিয়াল গ্রেডিয়েন্ট। রেডিয়াল গ্রেডিয়েন্ট মূলত হচ্ছে কেন্দ্রকে কেন্দ্র করে যেই গ্রেডিয়েন্ট ইফেক্টটা তৈরি হবে সেটা, লিনিয়ারলি যেটা যাবে সেটা হচ্ছে লিনিয়ার গ্রেডিয়েন্ট। এই গ্রেডিয়েন্ট হওয়ার জন্য আপনি কালারের অনেকগুলো কম্বিনেশন করবেন না গ্রেডিয়েন্ট, তাহলে অবশ্যই ওর দুইটা স্টপ পয়েন্ট থাকবে, অর্থাৎ দুইটা কালার ওকে বলতে হবে কোথায় শুরু এবং কোথায় শেষ সেইটা ওকে বলে দিতে হবে, কোন দিক দিয়ে শুরু করবে কোন দিক দিয়ে শেষ করবে। তো এত কিছু আপনার আসলে মনে রাখার কোনো দরকার নেই, আপনি যেটা যাবেন যে করবেন হচ্ছে সিএসএস গ্রেডিয়েন্ট জেনারেটর, অনেকগুলো টুলস পাওয়া যাবেন। এই ধরনের কিছু অনলাইন টুলস আছে যারা আপনার কাজটাকে আসলে সহজ করে দিবে। ওদের টুলসটা যাবেন গিয়ে দেখবেন যেটা আমি বলতেছিলাম স্টাইল দুই ধরনের হয়, একটা হচ্ছে লিনিয়ার আর একটা হচ্ছে গ্রেডিয়েন্ট। ও আপনাকে চেক বাটন দিয়ে দিচ্ছে, গিয়ে আপনি কোন ধরনের চাচ্ছেন সেটা বলে দিবেন, বলে দিলেন। এরপরে ডিরেকশন কোথা থেকে কোথায় যাচ্ছেন, শুধু সেন্ট্রালি চাচ্ছেন কিনা, টপ চাচ্ছেন কিনা, অথবা টপ টু রাইট চাচ্ছেন কিনা, রাইট চাচ্ছেন কিনা, বটম টু রাইট চাচ্ছেন কিনা, এগুলো বলে দিবেন। এরপরে আপনি চাইলে আপনার পছন্দ মতো কালার সিলেক্ট করতে পারবেন। কালার সিলেক্ট করে দিলেন, আপনি কালার ফরম্যাট কি চাচ্ছেন না চাচ্ছেন সেটাও বলে দিতে পারবেন। কালার কি দুইটা দেওয়া যাবে না? হ্যাঁ, কালার দুইটাই। এরপরে আপনি css3generator.com এই সাইটটায় গিয়ে সাধারণত সিএসএস এর যতগুলো এই ধরনের প্রবলেম আছে, ছোট ছোট প্রপার্টি গুলো আছে, সবগুলাই জেনারেট করতে পারবেন। যেমন আপনি যদি বর্ডার রেডিয়াস এইটার মধ্যে ক্লিক করেন, ও আপনাকে বলে দিবে কতটুকু কি চাচ্ছেন সেটা ডিফাইন করে দিতে, এবং সাথে সাথে আপনার কি অবস্থা হচ্ছে তার একটা ইফেক্ট আপনাকে দেখায় দিবে যে এইভাবে এই ভ্যালুগুলো দিলে কি কি হচ্ছে না হচ্ছে। আপনি আপনার পছন্দ মতো ইফেক্ট ডিজাইন দেখে দেখে করবেন। ওর নিচে আপনাকে দেখবেন এই যে কোড দিয়ে দিছে, আপনার কাজ হচ্ছে এই কোডটা কপি করে এনে বসায় দেয়, আর কোনো কাজ নাই। ওয়েব কিটটা কি? আপনি হয়তো বক্স শ্যাডোর কথা বললেন, বক্স শ্যাডোর মধ্যে বক্স শ্যাডো কি কি হইতে পারে, আমরা যে প্রপার্টিগুলো নিয়ে কথা বলছি, ইনসেট আউটসেট। বাই ডিফল্ট হচ্ছে আউটসেট, যদি আপনি ইনসেট চান ইনসেট বলে দিতে হবে। এরপরে আপনাকে যেটা বলতে হবে, আপনি এবার হরিজন্টাল লেন্থ অর্থাৎ এক্স এক্সিস এর কথা আমরা যেটা বলছি সেটা কতটুকু চাচ্ছেন, ভার্টিক্যাল কতটুকু চাচ্ছেন, রেডিয়াস কতটুকু চাচ্ছেন, আর এই যে আমরা যে ভ্যালুগুলো দেখছি এইগুলো কাকে কতটুকু চাচ্ছেন এই জায়গাগুলো আপনাকে বলে দিতে হবে। বলে দিলেই যখন এই কালারটা আপনি সিলেক্ট করে দিবেন তখন দেখবেন এইগুলোর প্রত্যেকটার ইফেক্ট আসলে কিরকম কি হয়েছে, আপনি এগুলো দেখে দেখে করে ফেলবেন। এইখানে কোড দিয়ে দিছে, কোডটা নিয়ে বসায় দিবেন, কাজ ইজি হয়ে গেছে। ওয়েব কিটটা কি কোডের আগে যায়? কোনটা? ওয়েব কিট কোডের আগে যায়। ওয়েব কিট হচ্ছে ব্রাউজার প্রিফিক্স। ব্রাউজার প্রিফিক্স গুলো একটু জাস্ট জেনে রাখেন, কিছু কিছু প্রপার্টির জন্য লাগবে, আগে সবগুলোর জন্যই মোটামুটি লাগতো, তবে আপনার যদি ওল্ড ব্রাউজার টার্গেট থাকে এখনো লাগবে। যারা মজিলার ব্রাউজার প্রিফিক্স ব্যবহার করবেন তার আগে দেখবেন হচ্ছে এটা হচ্ছে ফরম্যাট, এটা হাইফেন দিতে হবে, তারপর হচ্ছে মজ ফর মজিলা ওয়েব কিট, তারপর হচ্ছে ও ফর অপেরা। ওয়েব কিট মূলত হচ্ছে ক্রোম, সাফারি এইগুলোর জন্য যারা ওয়েব কিট ইঞ্জিন ব্যবহার করে। মাইক্রোসফটের জন্য এমএস, এগুলোই মোটামুটি পপুলার ব্রাউজার প্রিফিক্স, এগুলো ব্যবহার করবেন, এগুলো দেখলেই হয়ে যাবে। মানে কিছু ব্রাউজার হচ্ছে যারা মজিলার অর্থাৎ নেটস্কেপের ইঞ্জিন ব্যবহার করে, আর কিছু হচ্ছে ওয়েব কিট, আর কিছু হচ্ছে অপেরার ইঞ্জিনটা আলাদা, আর কিছু হচ্ছে এমএস মাইক্রোসফটের ইঞ্জিনটা আলাদা, আমরা সবাই জানি। এগুলা যে ধরনের প্রপার্টি চান ওরা এখানে যাবেন, এই যে ট্রান্সফর্ম ট্রানজিশন কিভাবে কি চাচ্ছেন না চাচ্ছেন সবকিছুই আপনার, ও আবার আপনাকে একটা প্রিভিউ দিয়ে দিয়ে দেখায় দিবে কোনটা কি করলে কিভাবে কি হচ্ছে। এবং একটা সুবিধা হচ্ছে এর আগেরটা শুধুমাত্র ছিল কি ওয়েব কিট, কারণ ওয়েব কিটটা দিলেই হয়ে যাচ্ছিল, আপনাকে ওয়েব কিট বলে দিছে। এইটার ক্ষেত্রে আবার সবগুলো লাগবে, মজিলার কথা বলে দিছে, ওয়েব কিট বলে দিছে, অপেরা বলে দিছে, এমএস বলে দিছে। অর্থাৎ আপনার কোন কোন ব্রাউজার কোন প্রপার্টির জন্য কয়টা প্রিফিক্স দেওয়া লাগবে সেটা নিয়েও চিন্তা করার কিছু নাই, জাস্ট ব্যবহার করলেই হবে।
আর যেহেতু লাইভ প্রিভিউ দেখতে পাচ্ছেন, আপনার বারবার কোড করব করে গিয়ে আবার ব্রাউজারে দেখব, সেই জায়গা থেকে আপনাকে অসুবিধা করতেছে। আপনার যেরকম চাওয়া সেটা মিললে এখান থেকে জাস্ট কপি করে নিয়ে যান, কপি করে নিয়ে বসায় দেন। তাহলে মোটামুটি এখানে টেক্সট শ্যাডো, বক্স শ্যাডো, ফন্ট ফেস, মাল্টি কলামস, বক্স সাইজিং, আউটলাইন, প্রত্যেকটা গ্রেডিয়েন্ট, ফ্লেক্স বক্স, এগুলোর মোটামুটি যে আপনার প্রপার্টিগুলো লাগবে সবগুলাই পেয়ে যাবেন। সবগুলোরই এখানে জেনারেটর আছে, css3 generator.com, এটা মোটামুটি ভালো একটা জায়গায় কালেকশন আপনাকে দিয়ে থাকে। আচ্ছা, এরপরে যেই প্রপার্টিটা দেখবো, সাধারণত প্রপার্টিটা একরকম হচ্ছে দেখবো আবার দেখবো না সেরকম, সেটা হচ্ছে CSS3 অ্যানিমেশন API। CSS3 অ্যানিমেশন API, CSS3 মূলত CSS হিস্ট্রির দিন মনে হয় বলছিলাম যে মূলত ওর প্রত্যেকটা API কি মডিউলার করছে, মডিউলার করে API তৈরি করে ফেলছে। তাহলে অ্যানিমেশন API-টা আমরা ব্যবহার করতে চাচ্ছি। CSS3 যে কোনো API যখন ব্যবহার করবেন তখন অবশ্যই তাকে অ্যাড্রেস দিয়ে শুরু করতে হয়, এবং অ্যানিমেশন ব্যবহার করতে চাচ্ছি আগে তো এই অ্যানিমেশনটা আমার তৈরি করতে হবে। তাহলে অ্যানিমেশন তৈরি করার জন্য কোনো না কোনো জায়গায় অ্যানিমেশন ডিফাইন করতে হবে, অর্থাৎ অ্যানিমেশনটার ডেফিনেশনটা লিখতে হবে। যারা সবাই কি কোনো না কোনো প্রোগ্রামিং সম্পর্কে ধারণা আছে? একদমই নাই এরকম কয়জন? আচ্ছা, যাদের প্রোগ্রামিং সম্পর্কে ধারণা আছে তাদের জন্য বলতে চাচ্ছি হচ্ছে ফাংশন যেমন আমরা তৈরি করতাম, আগে ফাংশনটার কাজটা লিখতে হতো না, তারপর ফাংশনটা একটা জায়গায় ব্যবহার করতে হয়। ফাংশন মানে হচ্ছে অনেকগুলা স্টেটমেন্ট একসাথে ঘটাইতে যাচ্ছি। ফাংশনের কাজই হচ্ছে অনেকগুলা কাজ একত্রে করব সেটা একবারে বলে দেওয়া। তাহলে অ্যানিমেশনের ঘটনাও সেরকম, অনেকগুলা কাজ একত্রে করতে চাইতে পারি একটা নির্দিষ্ট টাইমের সাথে সাথে। তাহলে আগে এই অ্যানিমেশনের অ্যানিমেশনটা কিভাবে চাচ্ছি সেটা ডিফাইন করতে হবে, তারপরে অ্যানিমেশনটা ব্যবহার করব কোথায় সেখানে বলতে হবে। এই ডিফাইন করার কাজটা যে করবে তাকে বলা হয় কি ফ্রেমস। কি ফ্রেমস, এবার কি ফ্রেমস দিয়ে বললেন আমি এই জায়গায় একটা কি ফ্রেমস তৈরি করতে চাই বা অ্যানিমেশন তৈরি করতে চাই, ওর একটা নাম লাগবে না? পরে যেখানে ব্যবহার করব সেখানে তোকে চিনতে হবে, তাহলে ওর একটা নাম লাগবে। আপনি আপনার রিলেটেড নাম দিবেন। আমি বললাম হচ্ছে অ্যানিমেশন নেম, বাট আপনি যেই টাইপের অ্যানিমেশন করবেন সেই রিলেটেড নাম দিবেন। তাহলে অ্যানিমেশন নেম কথাটা বলার পরে এরপরে আপনাকে আমাদের বলে দিতে হবে যে কোথা থেকে শুরু হবে কোথায় শেষ হবে। যদি দুইটা লিনিয়ার ব্যবহার থাকে যে কেবলমাত্র এক জায়গা থেকে শুরু, এক বিহেভিয়ার আর এক জায়গায় শেষ, তাহলে আমার তেমন কিছু দরকার নেই। ও আমাকে দুইটা কিওয়ার্ড দিয়ে দিছে, সেটা বলে দিলেই হবে। কোথা থেকে শুরু হবে কোথায় গিয়ে শেষ হবে, ফর এবং টু, এই দুইটা বলে দিলেই হয়ে যাবে। তাহলে আমি হয়তো বললাম হচ্ছে মার্জিন লেফট, হয়তো বললাম মার্জিন লেফট বললাম হচ্ছে 30 পিক্সেল। এরপরে বললাম শেষ করব কোথা থেকে, শেষের জন্য হচ্ছে 2, শেষ করব হয়তো বলে দিলাম মার্জিন 300 পিক্সেল। এটা গেল খুব সিম্পল, যে শুরু এবং শেষ কোথা দিয়ে শুরু হবে কোথা দিয়ে শেষ হবে বলে দিলাম। মাঝখানে কোনো কিছু চিন্তা নাই, এটা লিনিয়ার অবস্থায় যাবে। আমাদের টাইমিং ফাংশন ছিল না কিরকম, এটা ওয়ান কাইন্ড অফ লিনিয়ার অবস্থায় যাবে, এটা আমরা বলে দিলাম। আমি এটা ব্যবহার করতে যাচ্ছি h1 এর উপরে, তাহলে h1 এর উপরে ব্যবহার করব। h1 এর উপরে ব্যবহার করার জন্য এবার কাকে ব্যবহার করতে যাচ্ছি, কোনো না কোনো অ্যানিমেশনকে, তাই তো? তাহলে ওর প্রপার্টির নাম কি হবে? অ্যানিমেশনের প্রপার্টির নাম কি হবে? অ্যানিমেশন। এবার বলছি আমি অ্যানিমেশন ব্যবহার করতে যাচ্ছি, অ্যানিমেশন হিসাবে ওর প্রথম ভ্যালুটা কি হওয়া উচিত? ওর নেম। ট্রানজিশনের ক্ষেত্রে যেই ঘটনা ছিল, প্রথমে বলতে হচ্ছে কোন প্রপার্টির উপরে ট্রানজিশন ঘটাইতে যাচ্ছে, এখানে বলতে হবে যে আসলে কোন অ্যানিমেশনটা আমি এখানে চাচ্ছি। তাহলে প্রথমেই বলে দিলাম অ্যানিমেশন নেম। আর প্রত্যেকটা একটু পরে ভুলে যাবো, এর জন্য আগে বলে রাখি যে ট্রানজিশন বলেন অ্যানিমেশন বলেন এর প্রত্যেকটা প্রপার্টি কিন্তু ইন্ডিভিজুয়াল ব্যবহার করা যায়। আপনি ট্রানজিশন প্রপার্টি, ট্রানজিশন ডিউরেশন, ট্রানজিশন টাইমিং ফাংশন, ট্রানজিশন ডিলে, যে পেডিং এর ক্ষেত্রে দেখছি না টপ লেফট বটম আলাদা করে, মার্জিনের ক্ষেত্রে ওদের ক্ষেত্রে কিন্তু প্রত্যেকটা আলাদা আলাদা করে ব্যবহার করা যাবে, তাতে অসুবিধার কিছু নাই। তো প্রথমে বললাম ট্রানজিশন নেম, এরপরে সেই মানে অ্যানিমেশন নেম, তারপরে বললাম হচ্ছে
এরপরে কি লাগবে ট্রানজিশনের সাপেক্ষে যদি বলি ওই সিকোয়েন্সই লাগবে কি লাগবে টাইম অর্থাৎ ডিউরেশন অ্যানিমেশনটা কতক্ষণ ধরে হবে আমি হয়তো বললাম 5 সেকেন্ড এরপরে টাইমিং ফাংশন টাইমিংটা অ্যাকচুয়ালি আমরা অ্যানিমেশনের ভিতরেই তো ডিফাইন করে দিব একরকম তারপরেও আপনারা লিনিয়ার এবং যে টাইমিং ফাংশনগুলো আছে ওগুলো ব্যবহার করতে পারেন তাতে অসুবিধার কিছু নাই এরপরে ডিলে অ্যানিমেশনের ক্ষেত্রে ডিলেটাও আপনাকে ডিফাইন করতে হবে না সরাসরি ডিলেটা ডিফাইন করতে হবে না ওর ডিলেটার অ্যাকচুয়ালি দুইটা ভ্যালু রানিং থাকবে না পজ থাকবে ওর ভ্যালু হইতে পারে পজ আর রানিং একবার চলবে এখন আপনার কথা হচ্ছে আপনি যেটা চাইতে পারেন এই অ্যানিমেশনটা কতক্ষণ চলবে কতবার চলবে সে সারা জীবন চলবে কিনা তাই না যেটা আমরা ট্রানজিশনে করতে পারি নাই তাহলে আমি এবার বললাম যে এই অ্যানিমেশনটা সারা জীবন চলবে তাহলে আমি বলে দিলাম ইনফিনিট যখন দিব এবার যেহেতু তাকে বলছি সে সারা জীবন চলবে সে আসলে সারা জীবন চলতেই থাকবে একদিকে যেতেছে। এইবার আপনার আরেকটা যে কথাটা উনি ভাইয়া বলতেছিল যে একদিকেই যাচ্ছে এইবার আপনি ওর ডিরেকশনটা চেঞ্জ করতে পারবেন অ্যানিমেশন ডিরেকশন ধর হচ্ছে দুইটা ভ্যালু একটা হচ্ছে নরমাল যেটা আমরা দেখলাম অর্থাৎ লেফট টু রাইট এরপরে ওকে করতে পারেন অল্টারনেট অর্থাৎ এই ডিরেকশনটাকেই চেঞ্জ করে দেয়া এখন আপনি কি ধরনের চাচ্ছেন না চাচ্ছেন এইগুলোর মধ্যে থেকেই দিতে পারবেন এবার হয়তো আপনি আরেকটু অ্যাডভান্স চিন্তা ভাবনা করতে পারেন যে আমি আসলে এরকম চাচ্ছি না আমি প্রত্যেকটা পার্সেন্টেজ হিসাবে করতে যাচ্ছি সেই ক্ষেত্রে জাস্ট পার্সেন্ট বেস ভ্যালুগুলা বসায় দিবেন হয়তো প্রথমটায় বললাম 0% তারপরে হয়তো তাকে বললাম 30% আপনি কি অবস্থায় কতটুকু কোথায় কি চাচ্ছেন সেটার উপরে ডিফাইন করবেন আমি জাস্ট আরো কয়েকটা পার্সেন্টেজ ভ্যালু তৈরি করে নিলাম আমি হয়তো এই জায়গাটায় বলে দিলাম 50% এরপরটা হয়তো বললাম হচ্ছে 70% শেষে বললাম 100% ওদের ভ্যালুগুলো তাহলে একটু আমরা চেঞ্জ করি 100 প্রত্যেকটা জায়গায় আপনার আসলে বুঝাইতেই যাবে ডিলে করতেছে না মাঝখানে ঠিক ডিলে করতেছে না আমার এখানে সবগুলার রেশিও তো সমান না কোন জায়গায় অল্প সময়ের মধ্যে অনেকটা জায়গা যেতে হচ্ছে সে একটু দ্রুত যাচ্ছে পরে আবার একটু অল্প মানে সময় অনুযায়ী আবার একটু তার জায়গা অনেক বেশি বা অনেক কম তাহলে তো আস্তে আস্তে যাইতে হবে এজন্য মনে হচ্ছে ডিলে করছে এটা আপনি অ্যানিমেশন কিভাবে ডিফাইন করবেন সেটা টাইমের উপরে যেমন আপনাকে যদি স্বাভাবিকভাবে বলি 30 থেকে 100 পার্সেন্টেজের ডিফাইন হচ্ছে 30 আর আমাদের পজিশন থাকে কতটুকু মানে পথ পাড়ি দিতে হবে 70 পিক্সেল এবং পরেরটা দেখেন 100 আর পার্সেন্টেজের ডিফাইন হচ্ছে কতটুকু 20 তাহলে তাদের মধ্যে পার্থক্য আছে না তাহলে গতিটা এক গতিতে তো যাইতে পারবে না মানে আপনি বলে দিবেন 5 সেকেন্ডের মধ্যে 100 কিলো যাইতে হবে আরেকজনকে বলছেন 5 সেকেন্ডের মধ্যে 50 কিলো গেলেই হবে সময় দুইজনেরই 5 সেকেন্ড লাগাইতে হবে তাই না তাহলে দুইজন তো একই গতিতে গেলে হবে না তারা তো তার ওই সময় কভার করার জন্য যে গতিতে যাইতে হবে সেইভাবে যাবে আচ্ছা যেগুলা কাজে লাগবে এইগুলা দেখাবার উদ্দেশ্য হচ্ছে কেবলমাত্র যাতে আপনি ব্যবহার করতে পারেন বুঝে বুঝে কোথা থেকে ব্যবহার করবেন অনলাইনে সার্চ করলেই হাজার হাজার অ্যানিমেশন পেয়ে যাবেন হাজার হাজার বিহেভিয়ার পেয়ে যাবেন এর মধ্যে যেগুলা ওপেন সোর্স এবং বেশ আপনাদের মোটামুটি এই পর্যায়ে যেই আপনাদের যতটুকু লাগবে সেগুলো পেয়ে যাবেন তার মধ্যে একটা হচ্ছে hover.css এটার মধ্যে গেলে দেখবেন বিভিন্ন রকমের ট্রানজিশন অ্যানিমেশন ইফেক্ট যা ধরনের যা কিছু লাগবে এগুলো আপনারা ওরা মোটামুটি আপনাকে করে দিছে ওরা সাধারণত বাটন দিয়ে আসলে আপনাকে এটা বোঝায় কিন্তু আপনার তার মানে এটা না যে কেবলমাত্র বাটনই এটা ব্যবহার করতে হবে আপনি যেখানে চান সেখানে ব্যবহার করতে পারেন কিন্তু
আমাদের প্রপার্টিগুলো দেখার উদ্দেশ্য হচ্ছে আপনি এগুলো যে ব্যবহার করবেন আপনার কোথায় লাগবে, ওরা তো ওদের মতো করে এক্সাম্পল করে দিয়ে বুঝাইছে, কিন্তু আপনি যদি কির কারণে কোনটার কারণে কি হচ্ছে সেটা যদি না বুঝেন ঠিকভাবে ব্যবহার করতে পারবেন, কাস্টমাইজ করতে পারবেন। আপনি এখন প্রপার্টিগুলো জানেন, আরো ভালো করে জানার জন্য বাসায় গিয়ে অ্যাটলিস্ট নিজেরা হাতে প্র্যাকটিস করেন আর না করেন, ওই যে CSS3 এর জেনারেটর দেখলাম ওই জায়গায় কিছু ভ্যালু চেঞ্জ করে করে অন্তত দেখেন যে কি হয় না হয়। মানে আপনাদের এখন আর প্র্যাকটিস করতে বলবো না, এটা ঠিক করছি, কারণ আপনারা প্র্যাকটিস করেন না, তো সেই ক্ষেত্রে অনুরোধ করলাম ওইটা গিয়ে অ্যাটলিস্ট দেখেন আর কি। ভাই ওইটা যদি এমন হতো যে এইটা রান করলে যেটা আসছিল আর কি, এই কোডটা যে এটা না, এটা এটা হ্যাঁ, ওটা দিয়ে এমন হতো যে ওইটা বক্সের থেকে মানে এই পাশ থেকে শুরু হয়ে যখন বেরিয়ে পুরোটা বেরিয়ে যাবে ওটা হাইড হয়ে যাবে। বুঝতে পারছি আমি আপনার কথা, এটা দেখাইছি আপনাদের জন্য যারা মার্কিউ ব্যবহার করেন। কিন্তু মার্কিউ ব্যবহার করা যাবে না, মার্কিউর কথাটা অ্যাটলিস্ট এইখানে যত দিন আছেন তো যেন না শুনি, মার্কিউ করা যাবে না। এই মার্কিং কি দেখাতে দেয়? মার্কিউর কাজটা করবেন হচ্ছে এই অ্যানিমেশন দিয়ে। CSS3 যদিও মার্কিউ নামে একটা প্রপার্টি নিয়ে আসছে, কিন্তু ওইটা ব্রাউজার এখন পর্যন্ত সম্পূর্ণভাবে ইমপ্লিমেন্ট করে নাই, আদৌ করবে কিনা জানি না। ওইটা CSS ভার্সন 4 লেভেল 4 এ ওইটা আসলে ডিপ্রিকেটেড করে দিবে কিনা সেটা নিয়ে একটা সমস্যার মধ্যে আছে, যে জন্য ওইটা আমি আর দেখাই নাই, ওইটা আপনাদের লাগবে না। যেটা করবেন এটা দিয়ে করবেন। এখন আমি মার্জিনের কথা বলছি, মার্জিন লেফট আরো বিহেভিয়ার চাইতে পারি না এখানে, জি। তাহলে সবকিছু এখানে ডিফাইন করতে হবে। আপনি বক্সের বাইরে গেলে ওকে হিডেন করতে যাচ্ছেন, ওয়ে কি ওভারফ্লো হিডেন করে দেন, তাহলে বক্সের বাইরে গেলে হিডেন হয়ে যাবে। এই জায়গাটা জাস্ট একটু আপনাকে হিসাব করে চিন্তা করলেই দেখবেন হয়ে গেছে। আর না হয় ল্যাপটপ তো অফ করতে অসুবিধা নাই, আমি বা সার্চ করলেও পেয়ে যাবেন, CSS3 এর মার্কিউ লিখলেই পেয়ে যাবেন। তো ওটাকে মার্কিউ আর কি। মার্কিউ ইফেক্ট বললেই হবে, ও মার্কিউ তৈরি করে দেয়। আচ্ছা, আমি আরেকটা জায়গা যে জায়গাটাতে দেখাতে যাচ্ছিলাম, তাহলে hover.css ওর ব্যবহার বিধি, ওদের GitHub এর পেজে গেলেই যে ফোর্ক মি অন GitHub, এখানে গেলেই আপনারা সবকিছু ওদের ডিটেইলস কিভাবে কি ব্যবহার করবেন সবকিছু পেয়ে যাবেন। হ্যাঁ, ওদের লিস্ট কোড আছে, সেস কোড আছে, এগুলো চাইলে এগুলো নিতে পারেন। আপনি যদি কন্ট্রিবিউট করতে চান সেটাও করতে পারেন, এগুলাই করবেন। সময় পাইলে মাঝখানে মাঝখানে এগুলো একটু কন্ট্রিবিউট করবেন, শুধু ওদেরটা নিয়ে গেলাম কিছু দিতে হবে না, তো দিয়ে যাবেন। আর হচ্ছে animate.css animate.css মূলত অ্যানিমেশন দিয়ে সবকিছু তৈরি করে আপনাকে বিভিন্ন ধরনের ইফেক্ট, ওরা সাধারণত টেক্সটের উপরে ব্যবহার করে, আপনাকে ডেমো দেখাইছে। বাট আপনি এটা যে শুধুমাত্র টেক্সটের উপরে দিতে হবে এরকম না, যে কোনো এলিমেন্টের উপরেই ব্যবহার করতে পারবেন। ওদেরও যদি আপনি কোথায় কি আছে জানতে চান, সোজা কথা ওদের GitHub এর পেজটায় চলে যাবেন। GitHub এর পেজে গেলেই ওদের আবার ব্যবহার বিধি, npm কিভাবে ব্যবহার করতে হবে, বাওয়ার দিয়ে যদি এগুলো আপনাদের লাগবে না, আপনারা জাস্ট হচ্ছে ডাউনলোড করবেন। প্রয়োজনে এইখান দিয়েও ডাউনলোড করতে পারেন, অথবা ওইখান দিয়েও ডাউনলোড করার সোর্স আছে, অসুবিধা নাই। করে ওদের কিভাবে ব্যবহার করতে হবে, যেহেতু অ্যানিমেট ক্লাসটা ওদের লাগবে, এবং ওর কোন বিহেভিয়ারটা চাচ্ছেন, এই যে নামগুলা প্রত্যেকটা একটা ক্লাস, তাহলে ক্লাসটা বসায় দিবেন। এরপর হচ্ছে অ্যানিমেশনের ক্ষেত্রে আমার তো এই বলে দিতেই হবে, ইনফিনিটিভ হবে না, কতটুকু চলবে না, একবার চলবে না 5 বার চলবে, বলে দিতে হবে না। সেই জায়গাটা থেকে ওরা কিওয়ার্ড বানায় দিচ্ছে, ওদের এখানে একটু পড়লেই দেখবেন ওরা কি কি ব্যবহার করতে বলছে। যদি জাভাস্ক্রিপ্টের সাথে ব্যবহার করতে চান সেটারও বলে দিছে। এরপরে যদি আরো খুঁজেন প্রচুর লাইব্রেরি পাবেন, জাস্ট খুঁজে